আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়াসিস willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সের আজকের চতুর্থতম ক্লাসে। আমরা ইতিমধ্যে তিনটা টপিক পড়েছি। একদম আনফ্যাঙ্গার বা বিগিনার লেভেলে যখন আমরা থাকি তখন আমাদের বিগিনার লেভেলে কিছু জিনিস বা কিছু জ্ঞান আমাদের প্রয়োজন হয়, যেগুলোর সাহায্যে পরবর্তী স্টেপগুলো আমরা পাড়ি দিতে পারবো। সো আমরা যখন শুরু করেছিলাম আমাদের কিছুই জানা ছিল না, আমাদের কোনো অক্ষর জ্ঞান ছিল না। আমরা প্রথমে আমাদের অক্ষর জ্ঞানটা শিখি, তারপর ওই অক্ষর জ্ঞান ব্যবহার করে আমরা নাম্বার শিখি, নাম্বার ব্যবহার করে আমরা টাইম শিডিউল শিখি। সো মোটামুটি এই তিনটা বেসিক আমাদের যদি থাকে, পরবর্তী স্টেপগুলোতে আমরা সেন্টেন্সে ঢুকে যেতে পারি, যে সেন্টেন্স কিভাবে মেক করা যায়, তারপরে আমরা শব্দার্থ কিভাবে শেখা যায়, কোত্থেকে শিখবো, এই জিনিসগুলো তখন আমাদের স্টেপ বাই স্টেপ চলে আসে। সো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার বা জাটস বাউ, যেটাকে রয়েছে বলে জাটস। জাটস শব্দের অর্থ হচ্ছে সেন্টেন্স বা বাক্য, আর বাউ শব্দের অর্থ হচ্ছে স্ট্রাকচার বা কাঠামো। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে কিভাবে হয়, কিভাবে বসাবো আমরা, কেমন করে একটা সেন্টেন্স আমরা গঠন করতে পারি। আমরা ইংরেজিতে সাধারণত 5 ধরনের সেন্টেন্স দেখেছিলাম: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্স প্রকার সাধারণত আমরা ইংরেজিতে দেখে থাকি। এখন জার্মানিও কি এই 5 ধরনের সেন্টেন্স ইউজ হয়, ব্যবহার হয়? না, জার্মানে আরো সহজ। জার্মানের সেন্টেন্স স্ট্রাকচারগুলো আরো সহজভাবে বোঝা যায়। সাধারণত জার্মান সেন্টেন্স স্ট্রাকচার একদম সাধারণত জেনারেলি আপনি 4 ধরনের স্ট্রাকচার পাবেন। একটা হচ্ছে আউসাগেসাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাকে বলি, ভে ফ্রাগে বা WH কোয়েশ্চন যেটাকে বলি, ইম্পারাটিভ, এটাকে ডয়েচে ইম্পারেটিভ বলে, আদেশ, উপদেশ, অনুরোধ, এই টাইপের বাক্য। আর আরেকটা হচ্ছে ইয়ান ইন ফ্রাগে, হ্যাঁ না বোধক প্রশ্ন, বা যেটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চন বলে থাকি। সো সাধারণত এই 4 ধরনের সেন্টেন্স স্ট্রাকচারই আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে দেখে থাকবো। A1 থেকে শুরু করে B1, B2, C1 যাই করি না কেন, মেইন কাঠামো কিন্তু এগুলোই, মেইন সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু আমরা এগুলোই দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, সাউন্ড, এখন অনেকে বলছেন, একজন লিখেছেন নো সাউন্ড। সাউন্ড আমার এখান থেকে ক্লিয়ার, আমি যতটুকু জানি 100% শিওর আমার এখান থেকে সাউন্ডটা ক্লিয়ার। আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে বলি যে সাউন্ড যদি শুনতে না পারেন তাহলে আপনার ওখানে প্রবলেম, আমার এখান থেকে কোনো প্রবলেম নেই। এটা আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, আমার এখান থেকে কোনো প্রবলেম নেই, আমার এখান থেকে সবসময় ক্লিয়ার, একদম স্মুথ সাউন্ড পাবেন আপনারা। আমি ভালো একটা মাইক্রোফোন ইউজ করি আপনাদের ক্লাস কোয়ালিটির জন্য ভালো। ঠিক আছে? সো আশা করি আমার এখান থেকে কোনো প্রবলেম নেই। আপনার নেট প্রবলেম, আপনার সাউন্ড প্রবলেম, আপনি একটু দয়া করে নিজেরটা একটু চেক করবেন, তাহলে আশা করি আপনি ফল পাবেন। ওকে, চলেন আমরা ফিরে যাই। তাহলে আজকে আমরা এর 4টা স্ট্রাকচার কি শিখবো? না, আমাদের 4টা প্রয়োজন না, আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে শিখবো। আমাদের যেটা শিখলে, যেভাবে নর্মালি আপনারা ইউটিউবে দেখেছেন আমি যে সিকোয়েন্সে ক্লাসগুলো সাজিয়েছি, ওই সিকোয়েন্সে যদি কেউ A to Z শেষ করে, আমার মনে হয় না তার কোনো প্রবলেম থাকবে। ঠিক আছে? 90 থেকে 95% এমনিই কাভার হয়ে যাবে। তো আজকে আমরা শিখবো আউস জাগে জাক্স, বা যেটাকে রয়েছে আউজাগেজাজ বলে, এটা ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স, বা বাংলাতে এটাকে বলে সাধারণ বাক্য। আমরা সাধারণ বাক্য কিভাবে মেক করা সেটা আমরা আজকে শিখব। প্রথমত হচ্ছে বাক্য গঠনের আমরা 2টা নিয়ম শিখব। বাক্য গঠনের নিয়ম 2টা। একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ কর্তা, ক্রিয়া এবং কর্ম। কেমন? ফর এক্সাম্পল, আমি ফুটবল খেলি, বাংলাতে বললাম যে আমি ফুটবল খেলি। আমি হচ্ছে এখানে কর্তা, খেলাটা হচ্ছে আমার ক্রিয়া, ফুটবল যেটার মাধ্যমে আমি খেলছি এটা হচ্ছে কি অবজেক্ট বা কর্ম। তাহলে সাধারণত একটা বাক্য গঠনের প্রধান শর্ত হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হলে আমার একটা পূর্ণাঙ্গ অর্থবহুল
বা অর্থবোধক একটা বাক্য হচ্ছে। এই বাক্যটাকে আমরা ইন জেনারেল কয়েকভাবে পরিবর্তন করতে পারি, কিন্তু জার্মান ভাষায় সাধারণ বাক্য গঠনের নিয়ম হচ্ছে আমার ভার্বটা বা ক্রিয়াটা সবসময় সেকেন্ড পজিশনে বসবে। দেখেন এখানে লেখা আছে সেকেন্ড পজিশন, কোনটা? আমার ভার্ব বা ক্রিয়াটা। তাহলে ভার্ব বা ক্রিয়া এটা সবসময় সেকেন্ড পজিশনে থাকবে। এটা সবসময় সেকেন্ড পজিশনে রেখে, দ্বিতীয় অবস্থানে রেখে আমি সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করতে পারবো, এটাতে কোনো সন্দেহ নেই। আমি চাইলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবেও করতে পারি, আমি চাইলে অবজেক্ট ভার্ব সাবজেক্ট এভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই। তবে সর্বক্ষেত্রে কি আমি অবজেক্ট আগে দিব? না, সর্বক্ষেত্রে নয়। আসলে কথার সৌন্দর্য, কথার স্ট্রাকচার, সেন্টেন্স কাঠামো, এটা গঠন করার জন্য ল্যাঙ্গুয়েজ বা ভাষার একটা সৌন্দর্য আছে, তাই না? এখন আপনি যেভাবে সেভাবে যে কোনো একটা সেন্টেন্সকে সাজাতে পারেন না চাইলেও। কারণ আমি যদি বলি আমাকে মেহরাব নামে ডাকা হয়, এখানে আমি যদি বলি ডাকা হয় আমাকে মেহরাব, তাই না? আবার মেহরাব আমাকে ডাকা হয়, আমি তিনভাবে সেন্টেন্সটা বলতে পারি, কিন্তু সুন্দর কোনটা? আমাকে মেহরাব নামে ডাকা হয়, এটাই। দ্যাট মিনস প্রত্যেকটা সেন্টেন্সের একটা সৌন্দর্য আছে। আবার ফর এক্সাম্পল, আপনাকে আমি একটা লেটার লিখতে দিয়েছি বা যে কোনো একটা প্যাসেজ লিখতে দিয়েছি, আপনি লিখছেন। এখন প্রত্যেকটা প্যাসেজে ফর এক্সাম্পল আপনার সম্পর্কে আমি লিখতে বলেছি। এখন আপনি প্রত্যেকটা লাইনে শুরুতেই যদি আপনি আমি ব্যবহার করেন, তাহলে ওইটা সৌন্দর্য থাকবে না। ওই জন্য সর্বক্ষেত্রে আবার অবজেক্ট আনা যায় না, আবার সর্বক্ষেত্রে সাবজেক্ট ব্যবহার না করে কিছু কিছু ক্ষেত্রে আমরা অবজেক্ট আগে এনে ভার্ব সেকেন্ড পজিশনে বসে তারপর সাবজেক্ট নিয়ে বাকি আমাদের এক্সট্রা অংশ যা থাকবে আমরা সেটা ব্যবহার করতে পারি। তাহলে দেখা যাবে ভাষার সৌন্দর্যটাও রক্ষা পাবে, একটা কাঠামোগত স্ট্রাকচার, কাঠামোগত একটা বাক্যের গঠন, ওইটাও কি সৌন্দর্য বৃদ্ধি পাবে বা সৌন্দর্য রক্ষা পাবে সেখানে। তো আমরা এইভাবে করার চেষ্টা করবো। তাহলে বাক্য গঠনের প্রধান নিয়ম হচ্ছে দুইটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওরার অবজেক্ট ভার্ব সাবজেক্ট, অর্থাৎ ভার্ব সেকেন্ড পজিশন আপনাকে রাখতেই হবে এনি হাউ। ঠিক আছে, এটা গেল সাধারণ বাক্য গঠনের নিয়ম। এখন বাক্য গঠন করব, আমাদের তো কিছু ভার্ব প্রয়োজন, তাই না? সাবজেক্ট অলরেডি আমাদের আছে। কোথায় আছে? ওই যে আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম নমিনাটিভ প্রোনোমেন নামক কিছু শব্দ, ইস, ডু, এর, জি, এস, ভিয়ার, ইয়ার, জি, এগুলো শিখেছি না? ওই এগুলোই হচ্ছে আমার কি সাবজেক্ট। এগুলো আমরা আরেকবার দেখবো, এক নজর, সমস্যা নেই। এখন আমাদের সাবজেক্ট, একটা বাক্য গঠন করার জন্য বা একটা সেন্টেন্স গঠনের জন্য আমাদের প্রয়োজন কি? মেইন মেইন একটা অংশ বাক্যের বা বাক্যের মস্তিষ্ক যেটাকে বলতে পারেন সেটা হচ্ছে ভার্ব। আপনি ভার্ব ছাড়া কখনো বাক্য গঠন করতে পারবেন না। দ্যাট মিনস আমার ভার্ব প্রয়োজন বাক্য গঠনের জন্য। সো আমরা কিছু ভার্ব দেখি, ভার্বগুলো দেখে ভার্বের কিছু পরিবর্তন হয় জার্মান ল্যাঙ্গুয়েজে, আমরা সেটা পরে স্টেপ বাই স্টেপ দেখবো। সর্বপ্রথম আমরা এখানে কিছু ভার্ব দেখতে পাচ্ছি যে এসেন, এসেন মানে কি? খাওয়া, এটাকে ইংরেজিতে বলে টু ইট। গেহেন, গেহেন মানে যাওয়া। টু গো। কমেন, কমেন মানে আসা, টু কাম। লের্নেন, লের্নেন মানে হচ্ছে শেখা, টু লার্ন। আরবাইটেন, আরবাইটেন মানে হচ্ছে কাজ করা, টু ওয়ার্ক যেটাকে বলি। রাইজেন, রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা, টু ট্রাভেল। স্প্রেশন, স্প্রেশন মানে হচ্ছে কথা বলা, টু স্পিক। স্পিলেন মানে হচ্ছে খেলা করা, টু প্লে। লেজেন, লেজেন মানে হচ্ছে পড়া, টু রিড। তাহলে দেখেন, অ্যাসেন, গেহেন, কমেন, লেয়ার্নেন, আরবাইটেন, রাইজেন, স্প্রেশন, স্পিলেন, লেজেন, এগুলো হচ্ছে আমার কিছু একদম কমন কমন ভার্ব, একদম বেসিক লেভেলের ভার্ব যেগুলো। এখন আমরা এই ভার্বগুলো জানলাম, ওকে ফাইন, আমরা ভার্বগুলো জানা হয়েছে আমাদের। আমরা এখন সাবজেক্টগুলো যদি আমরা দেখি, আমরা প্রথম ক্লাসে সাবজেক্ট শিখেছিলাম, তাই না? আমরা সাবজেক্টগুলো এক নজরে দেখি চলে, যে এটাকে আমরা নমিনাটিভ বলছি, অর্থাৎ একদম ফার্স্ট ক্লাসে দেখেছিলাম আমাদের জার্মান আলফাবেট ক্লাসটাতে। নমিনাটিভ প্রোনোমেন যেটাকে আমরা প্রোনাউন্স বলছি, তার মধ্যে একটা হচ্ছে নমিনাটিভ প্রোনোমেন, যেটা অলওয়েজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এই যে প্রোনাউন্স, নমিনাটিভ প্রোনোমেন,
ইস মানে আমি, আই, ডু ইউ তুই তুমি, এর মানে হচ্ছে হি, এটা পুরুষবাচক, জি এটা হচ্ছে স্ত্রীবাচক, অ্যাজ মানে হচ্ছে ইট, ইহা বা এটা এটা হচ্ছে বস্তুবাচক, ভি এর মানে হচ্ছে উই আমরা, ইয়ার মানে হচ্ছে ইউ তোমরা তোরা, জি এটা হচ্ছে ফর্মাল ইউ, আর এটা জি হচ্ছে দে বা তারা। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। এখন ফর এক্সাম্পল আমরা ইস দিয়ে সেন্টেন্স মেক করি, একদম প্রথমটা এটা দিয়ে আমরা সেন্টেন্স মেক করা শিখি। আচ্ছা, এখন যদি সেন্টেন্স মেক করবো মানে কিভাবে, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব আনলাম। এখন আমি বললাম যে ইস অ্যাসেন অর্থ হবে আমি খাওয়া, কেন, কারণ অ্যাসেন অর্থ হচ্ছে খাওয়া। সো আপনি এটার সাথে ইস বসালে এটার অর্থ তো এভাবেই দিচ্ছে, ইস অ্যাসেন আমি খাওয়া। ইংরেজিতে আবার ঠিক আই ইট। ইস গেহেন আমি যাওয়া, ইস কমেন আমি আসা, ইস লের্নেন আমি শেখা, ইস আর বাইটেন আমি কাজ করা, ইস রাইজেন আমি ভ্রমণ করা, ইস স্প্রেশন আমি কথা বলা, ইস স্পিলেন আমি খেলা করা। দেখেন এখানে কিন্তু একটাও শুদ্ধ হয়নি আমার, একটাও শুদ্ধ হয়নি। কেন কেন কারণ জার্মান ল্যাঙ্গুয়েজে এই ভার্বগুলো অ্যাকর্ডিং টু সাবজেক্ট পরিবর্তন ঘটে। আপনি এই ভার্বগুলোকে অ্যাকর্ডিং টু সাবজেক্ট পরিবর্তন না করলে এগুলোর এক্সাক্ট অর্থ পাবেন না, ওগুলো গ্রামাটিক্যালি ভুল হবে। আমরা তাহলে কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি। ইসের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা ভার্বের শেষে একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি এন। ইস এসেন, ইস গেহেন, ইস কমেন, ইস লের্নেন, দেখেন তো সব ভার্বের ক্ষেত্রে কি এখানে সেম একটা জিনিস কমন, সেটা হচ্ছে এন। তাহলে আমরা ভার্ব চেনার প্রধান একটা বৈশিষ্ট্য পেলাম। ভার্ব চেনার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রথম আলফাবেটটা ছোট হবে আর শেষে একটা এন থাকবে। এটা হচ্ছে ভার্বের একদম 99.99% ভার্ব চেনার প্রধান উপায় হচ্ছে শেষে একটা এন থাকবে এবং প্রথম আলফাবেটটা ছোট হাতের হবে। তাহলে আমরা এখান থেকে একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম ভার্বের। ওকে, তাহলে এখন এখানে পরিবর্তনটা কি করতে পারি, পরিবর্তন করে অ্যাকচুয়ালি অর্থটা কিভাবে আনবো আমরা, চলো আমরা পরিবর্তন করি। এখানে যে এই জায়গায় আমরা একটা কমন জিনিস পেলাম এন, আমরা জাস্ট কি করব, এনটা তুলে দেবো ইসের ক্ষেত্রে। এই এনটা উঠাই দিলে আমাদের পরবর্তী এটা কি আমরা পেয়ে যাব। দেখেন তাহলে ইস এসে, ইস গেহে, ইস কমে, ইস লের্নে, ইস আর বাইটে, ইস রাইজে, ইস স্প্রেশে, ইস স্পিলে। এই জায়গায় খেয়াল করেন এনটা উঠে যাওয়ার পর আমার কি হচ্ছে, প্রত্যেকটার অর্থ চলে আসছে। ইস এসে আমি খাই, ইস গেহে আমি যাই, ইস খমে আমি আসি। আগে দেখেন তো আগে অর্থ কি ছিল, ইস এসেন আমি খাওয়া আমি যাওয়া আমি আসা, যেগুলো কি বাংলাতে ভুল, এটা গ্রামাটিক্যালিও ভুল আর অর্থ দিক থেকেও কি ভুল দিচ্ছে। কিন্তু যখন আমি এনটা উঠাই দিচ্ছি হয়ে যাচ্ছে ইস এসে, ইস গেহে, ইস খমে, ইস ল্যানে, ইস আর বাইটে, ইস রাইজে, ইস স্প্রেশে, ইস স্পিলে। ব্যাস হয়ে গেল আমার এগুলো পারফেক্ট অর্থ। আমি খাই, আমি যাই, আমি আসি, আমি শিখি, আমি কাজ করি, আমি ভ্রমণ করি, আমি কথা বলি, আমি খেলা করি। আই ইট, আই গো, আই কাম, আই লার্ন, আই ওয়ার্ক, আই ট্রাভেল, আই স্পিক, আই প্লে। প্রত্যেকটা কি পারফেক্ট অর্থ চলে আসছে। দ্যাটস ওয়াই আমরা যেটা করব আমাদের ভার্বের কনজুগেশন করা লাগবে, এটাকে বলে কনজুগেশন, মানে ভার্বের পরিবর্তন ঘটবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুযায়ী। সো আমরা মাত্র ইস যে সাবজেক্টটা আছে ওইটার ক্ষেত্রে দেখলাম, এখন সাবজেক্ট আরও আছে ডু এর জি আছে, ওগুলো আছে না, ওগুলোর ক্ষেত্রে কি ঘটবে চলেন আমরা দেখে আসি। ফর এক্সাম্পল আমরা একটা ভার্ব নিলাম যেটা হচ্ছে গেহেন, গেহেন মানে কি টু গো, যাওয়া। ভার্ব কনজুগাসিয়ন অ্যাকর্ডিং টু জুবিয়েক্ট, এটা সাবজেক্ট অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুযায়ী ভার্বের কনজুগেশনটা আমরা করবো এখন। ইস গেহে ওই যে এনটা উঠাই দিলাম মানে আমি যাই, ডু গেস্ট তুমি যাও। এখানে খেয়াল করেন ডু এর ক্ষেত্রে কি ঘটছে, সাধারণত এটা একটা সাধারণ নিয়ম, হ্যাঁ, অসাধারণ নিয়ম হচ্ছে বিশেষ করে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে ডু এর জিএস, বিশেষ করে ডু, এগুলো একটু পরিবর্তন ঘটে, মানে কিছু আলফাবেট চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন ঘটে ডু এর ক্ষেত্রে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এখন আমরা প্রধান বা সাধারণ নিয়মটা শিখব।
পরবর্তীতে আমরা প্র্যাকটিস করতে করতে ইরেগুলার ভার্বগুলো আছে কিছু, যেগুলো কিছু নিয়ম আছে, ওগুলো ফলো করলে আপনি মোটামুটি কিছু ভার্ব আয়ত্ত করতে পারবেন যে এটা একটা সিকোয়েন্স অনুযায়ী পরিবর্তন ঘটছে, এটা আপনি নিজেও বুঝতে পারবেন। তাহলে ডু এর ক্ষেত্রে কি করছে খেয়াল করেন, এখানে ডু এর ক্ষেত্রে এন যেটা ছিল গে হেনের, ওইটা উঠে এখানে অ্যাস্টে যোগ হচ্ছে। এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম। ডু এর ক্ষেত্রে ভার্বের শেষে কনজুগেট হয়ে অ্যাস্টে যুক্ত হবে ইএনটা উঠে, তাহলে হয় ডু গেস্ট, মানে তুমি যাও। এর জি এস এই তিনটার ক্ষেত্রে কনজুগেশন সেম অলওয়েজ। এখানে এর জি এস এর ক্ষেত্রে আরো একটা জিনিস ঢুকবে এই জায়গায়, পৃথিবীর যে কোনো সিঙ্গুলার নাম, আবার বলছি পৃথিবীর যে কোনো সিঙ্গুলার নাম সবসময় এআরজিএস ফর্মে কি কনজুগেট হবে, সেটা আমরা শেষের দিকেও দেখছি, কাইন্ড প্রবলেম, ডোন্ট ওয়ারি। আমরা আপাতত এই যে ভার্বটা, এই ভার্বটা কনজুগেশনটা খেয়াল করি। তাহলে এর জি এজ এর ক্ষেত্রে সাধারণত ইএনটা উঠে শুধু টে যুক্ত হয়, ডু এর ক্ষেত্রে অ্যাসটে যুক্ত হইতো, এখানে কি যুক্ত হয়, শুধু টে যুক্ত হয়, এর জিএস গেট, এর জিএস গেট, ঠিক আছে, অর্থাৎ সে যায় বা তিনি যান, বা এটা পুরুষবাচক হয়, আবার মহিলাবাচকের স্ত্রীবাচকের ক্ষেত্রেও হয়, আর অ্যাজ এটা বস্তুবাচকের ক্ষেত্রেও হয় কি এটা যায়, এভাবে অর্থ দেয়। তারপরে ভিআর জি জি তিনটা ক্ষেত্রে খেয়াল করে, ভিআর মানে আমরা, জি মানে হচ্ছে আপনি, এই জি মানে হচ্ছে তারা। এই তিনটার ক্ষেত্রে সবসময় ভার্বের কনজুগেশন সেম থাকবে। সেম বলতে কেমন? সেম বলতে ভার্বের যে ইনফিনিটিভ ফর্মটা আছে, ইনফিনিটিভ ফর্ম বলতে কোনটাকে বোঝাচ্ছে, অর্থাৎ মেইন ফর্ম বা অরিজিনাল ফর্মটা, অর্থাৎ গেহেন, এই যে গেহেন আমরা উপরে দেখেছি, এই যে গেহেন, এই গেহেন এটি হচ্ছে ভার্বের অরিজিনাল ফর্ম বা এটাকে ইনফিনিটিভ ফর্ম বলে। ভার্ব সবসময় ইনফিনিটিভ ফর্মে থাকবে যতক্ষণ না পর্যন্ত এগুলো সাবজেক্টের সাথে যুক্ত হয়ে বিভিন্ন পরিবর্তন বা কনজুগেশন করবে। দ্যাট মিনস এই তিনটা ক্ষেত্রে, এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে ভিআর, জি, জি এবং পৃথিবীর যত প্লুরাল নাম আছে, পৃথিবীর যত প্লুরাল নোমেন আছে ওইগুলোর ক্ষেত্রে দেখেন, তাহলে চারটা ক্ষেত্রে ভিআর, জি ফর্মালটা, জি প্লুরালটা, আর পৃথিবীর যত প্লুরাল নাম আছে মানে যত প্লুরাল হয় আর কি, ওগুলোর ক্ষেত্রে অলওয়েজ ইনফিনিটিভ ফর্ম হবে, অর্থাৎ গেহেন গেহেনই থাকবে, এখানেও গেহেন গেহেন থাকবে, এখানেও গেহেন গেহেন থাকবে, এখানে কোনো পরিবর্তন ঘটবে না, কারণ এগুলো সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। জি, এই জি দ্বারা দুইটা জিনিস বোঝায়, এই জি দ্বারা আপনিও মিন করে, আবার এই জি দ্বারা আপনারাও মিন করে। তাহলে আমরা এই জি দ্বারা দুইটাই মিন করতে পারি, আপনি অথবা আপনারা, অর্থাৎ সিঙ্গুলারও মিন করতে পারি, প্লুরালও মিন করতে পারি, উভয় ক্ষেত্রে গেহেন হবে। এইবারে আসেন, প্রথম ক্লাসে দু একজনের প্রশ্ন ছিল, ভাইয়া এইখানে জি তিনটা কিভাবে চিনব? এইবারে চিনার উপায় দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম জি এটা যেটা স্ত্রীবাচক, আর শেষের জি এটা, এটা হচ্ছে তারা বাদ দিয়ে মানে প্লুরাল বোঝায় এটা। এই দুইটার প্রথম আলফাবেটটা কি? ছোট হাতের, তাই না? এখন দুইটা তো সেম, কিন্তু যখন ভার্বের কনজুগেশন আপনি দেখবেন, দুটো ভার্বের কনজুগেশন কিন্তু সেম নয়। আমরা এই জি নিচ্ছি না আপাতত, কারণ এটা একটা সেন্টেন্সের শুরুতে বসুক, মাঝখানে বসুক, যেখানে ইচ্ছা সেখানে বসুক, এটা সব সময় বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে এটা অলওয়েজ। তাহলে এটা দ্বারা মিন করবে কি? ফর্মাল। কিন্তু এই জি দুইটা শুরুতে বসলে আমরা বুঝলাম একটা সেন্টেন্সের শুরুতে যখন বসবে এটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের হবে, কিন্তু মাঝখানে বসলে তখন তো ছোট হাতের হবে। অর্থাৎ ভার্বের পরে গিয়ে যদি বসে, অবজেক্ট দিয়ে যদি শুরু হয় কখনো একটা সেন্টেন্স, সেক্ষেত্রে সেক্ষেত্রে কীভাবে চিনবো? সেক্ষেত্রে আমরা চিনবো আমাদের ভার্ব কনজুগেশনটা দেখে, কারণ এটার ক্ষেত্রে ইয়ানটা উঠে টে যুগ হয়, কিন্তু এটার ক্ষেত্রে ইনফিনিটিভ ফর্ম হয়। এই দুইটা আমরা একটা মাত্র বৈশিষ্ট্য দেখে আমরা চিনতে পারবো কোন জি দ্বারা কি মিন করছে, কোনটা দ্বারা সে মিন করছে অথবা কোনটা দ্বারা তারা মিন করছে। আর এটা চেনার উপায়টা সহজ, এটা হচ্ছে সব সময় বড় হাতের হবে। এখন দেখেন, ফর এক্সাম্পল একটা সেন্টেন্স শুরু হলো, সেখানে এই জি যদি বসতে পারে, এই জিও বসতে পারে, তখন এই জি বসলে তো অলওয়েজ এটা বড় হাতের হবে, আবার এটাও বসলেও কিন্তু তখন বড় হাতের হবে, কারণ একটা সেন্টেন্স শুরু। তখন কিভাবে বুঝবো? তখন আমাদের মূলত এটা বেস করবে কনটেক্সের উপর, অর্থাৎ তার আগের লাইনে কি বলছে ওই কনটেক্সের উপর বেস করে আমাদের পরবর্তী কনটেক্সটা আমরা বুঝবো যে এটা দ্বারা আপনি আপনারা মিন করছে নাকি তারা মিন করছে।
ঠিক আছে? তাহলে এই হলো ভার্বের কনজুগেশন। এখন শুধু একটা দেখলে তো হবে না, আরো দুই একটা দেখি চলেন, তারপর সেন্টেন্স মেক করি দুই একটা, তাহলে মোটামুটি আমাদের একটা আইডিয়া চলে আসবে জার্মান সেন্টেন্সগুলো কেমন হয়। এবারে আমি একটা ইরেগুলার ভার্ব নিলাম, ইরেগুলার ভার্ব একটা নিলাম। এই ইরেগুলার ভার্বের বিষয়ে আপনাদেরকে ফাহিম ভাই আরও ভালোভাবে বলে দিবে। আমাদের একটা ইয়ে আছে, চার্ট আছে, ওইটা দিয়ে দিব। ওইটার মধ্যে কিছু ইরেগুলার ভার্ব আছে, সমস্যা নেই, ওইটা সম্পর্কে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। এটাকে ডয়েচে বলে unregelmäßig, unregelmäßig, unregelmäßig মানে ইরেগুলার ভার্ব। unregelmäßig শব্দের অর্থ হচ্ছে কি ইরেগুলার, মানে অ্যাসেন, অ্যাসেন মানে কি, অ্যাসেন মানে হচ্ছে খাওয়া, আমরা খাওয়া দাওয়া করি, টু ইট যেটাকে বলি আর কি। এবার আমরা এটাকে কনজুগেশন করি, খেয়াল করেন, ইস অ্যাসে, ওকে এটা ঠিকঠাক, অ্যানটা উঠে শুধুমাত্র অ্যাসে বসলো। ডু ইস, এখানে বড় একটা পরিবর্তন ঘটেছে, সেটা কি, এই যে এটা ছিল এটা ইতে পরিবর্তন তো হয়েছে, আমি ডয়েছে বলছি, এ যেটা রয়েছে আমরা বলি ইকে, এটা ইতে পরিবর্তন হয়েছে, মানে আইতে পরিবর্তন হয়েছে। এই যে বড়সড় পরিবর্তন, এই জন্য এগুলাকে বলা হয় ইরেগুলার ভার্ব। অর্থাৎ এগুলো রেগুলার নিয়ম ফলো করে না, ওই যে অ্যাস্টে যোগ হওয়া, কিন্তু এগুলো অ্যাস্টে যোগ হলেও দেখা যায় কি এগুলোর মাঝখানে আলফাবেট পরিবর্তন হয়ে যায়, ওই কারণে এগুলোকে ইরেগুলার ভার্ব বলে। অর্থাৎ আমার যে মেইন কনসেপ্টটা যে অ্যাস্টে যোগ হওয়া, টে যোগ হওয়া, এটা কিন্তু ঠিকই ঘটে, মানে এখানে একটা যখন কনজুগেশন হয় ভার্ব, এটা ঠিকই ঘটে, কিন্তু পরিবর্তনটা যেই জায়গায় হয় সেটা হচ্ছে আলফাবেটের পরিবর্তন। এই যেখানে ছিল ই, এখানে হয়ে গেছে আই, আবার এখানেও ছিল ই, কিন্তু এখানে এর জিএস এর ক্ষেত্রে এসে এটা রূপান্তরিত হয়েছে আই। এই পরিবর্তনটার কারণে মূলত এগুলাকে ইরেগুলার ভার্ব বলে। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু ঠিকই অ্যাস্টে যোগ হয়েছে, এখানে ঠিকই অ্যাস্টে যোগ হয়েছে। অ্যাকচুয়ালি এই অ্যাসটাকে আমি যেটা মার্ক করলাম, ফর এক্সাম্পল আমি ব্ল্যাক কালার রাখলাম, এখানে এস এর এস কয়টা, দুইটা, এখানেও দুইটা। এখন এখানে যদি আমি 100টাও অ্যাস বলি, অ্যাস দিই, তাহলে কি ইস্ট এরকম কি টান হবে কোনো, হবে না, কিন্তু ইস্টই হবে। তাহলে অ্যাস দুইটা হলেও যেই আমার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে, অ্যাস 100টা হলেও সেম প্রোনাউন্সিয়েশন। দ্যাটস ওয়াই এখানে আর এক্সট্রা একটা অ্যাস যোগ করা প্রয়োজন হয় না আমার। এটা শুধু অ্যাসের ক্ষেত্রে না, এটা যেমন সেটের ক্ষেত্রে অনেক সময় হয়। যেমন একটা ভার্ব দেখবেন টানসেন, টানসেন মানে হচ্ছে টু ডান্স, এই ভার্বের ক্ষেত্রে দেখেন টানসেন লাস্টে কি সেট, ওইটা ডু এর ফর্মে টানসড হয়ে যায়, আর এক্সট্রা কোনো অ্যাস যোগ হয় না। অর্থাৎ যেটা শেষে অলরেডি অ্যাস প্রোনাউন্সিয়েশন হচ্ছে আমার, ওইটা শেষে আর অ্যাস যোগ করা লাগে না, ওইটা শুধু টে যোগ করলে হয়। এখানে এটা ইতে রূপান্তরিত হয়েছে, ডাবল অ্যাস বসেছে, ইয়ানটা উঠে শুধু টে বসেছে, কারণ অলরেডি অ্যাস এখানে প্রোনাউন্সিয়েশন হচ্ছে। অ্যাস জিএস এর ক্ষেত্রেও শুধুমাত্র টে যোগ হয়, এটা নিয়ম অনুযায়ী এটা কিন্তু হয়েছে, এখানে কিন্তু এক্সট্রা কোনো অ্যাস যোগ হয়নি, এখানে নিয়ম অনুযায়ী শুধুমাত্র একটা একটা করে টে যোগ হয়েছে, আর এখানে এটা পরিবর্তন হয়ে ইতে রূপান্তরিত হয়েছে। আর বাকিগুলোর ক্ষেত্রে ভিয়ার এসেন সেম, ইয়ার এস্ট, ইয়ার এস্ট। আচ্ছা, ইয়ারের ক্ষেত্রে আমরা এখানে দেখেছি ইয়ারের ক্ষেত্রে একটা টে যোগ হয়, যেমন ইয়ার গেত, তোমরা যাও, এখানেও ক্ষেত্রেও শুধু একটা টে যোগ হয়েছে। ইয়ারের ক্ষেত্রে খেয়াল করবেন আলফাবেটের কোনো পরিবর্তন হবে না। তাহলে আপনাদের মূলত ইরেগুলার ভার্বের যে জায়গাটা খেয়াল করা লাগছে সেটা হচ্ছে ডু ফর্মটা আর এর জিএস ফর্মটা। আর ভিআর জি জি এগুলো তো অলওয়েজ সেম, এগুলো শেখাই লাগবে না, এগুলো কোনো শেখা লাগবে না, আপনাদেরকে শেখা লাগবে মূলত ডু, এর জিএস আর ইয়ার, এই তিনটে ফর্ম মোস্ট অফ দ্য যেসব ভার্ব ফ্রিকুয়েন্টলি বারবার ব্যবহৃত হয় আর কি, ওইগুলো একটু আপনাদেরকে দেখা লাগবে। আর এগুলো দেখা লাগছে না, কারণ এগুলো সবসময় সেম, ভিআর এসএন জি এসএন মানে ইনফিনিটিভ ফর্মটাই বসছে। আর ইসের ক্ষেত্রে একদমই সহজ, শুধু অ্যানটা উঠাই দিবেন, তাহলে হয়ে যাবে ইসের কনজুগেশনটা। ইসে আছে আমি খাই, ডু ইস্ট তুমি খাও, এর ইস্ট সে খায় তিনি খান, জি ইস্ট সে খায় বা তিনি খান, ই এজ ইস্ট এটি খায়, ভিআর এসএন আমরা খাই, ইয়ার এস্ট তোমরা খাও, জি এসএন আপনি খান, জি এসএন তারা খায়, আপনি বা আপনারা খান বলতে পারি আমরা জি এর ক্ষেত্রে। তাহলে এইগুলো একটা ইরেগুলার ভার্ব। আবার আরেকটা ভার্ব আছে কমেন, মানে টু কাম আসা, যেমন ইস কমে, আমি আসি, ডু কমস্ট তুমি আসো, এর জিয়াস কমট সে আসে বা তিনি আসে বা এটা আসে, ভিয়ার কমেন আমরা আসি, ইয়ার কমট তোমরা আসো, জি কমেন আপনি আসেন, জি কমেন তারা আসে। তাহলে এটা হচ্ছে আমার
নর্মাল যে কনজুগেশন হচ্ছে আবার এটা নর্মাল ভার্ব, একটা রেগুলার ভার্ব, দ্যাটস ওয়াই এখানে অ্যাজ টে টে, আর এখানে টে যোগ হচ্ছে অ্যাজ ইস এর ক্ষেত্রে, আর বাকিগুলো কি কোনো পরিবর্তন নাই, যেভাবে আছে কি সেভাবে সেম ভাবে কনজুগেশনটা ঘটছে আমার এখানে। ঠিক আছে, এইবারে আসেন আমরা সেন্টেন্স মেক করি, দিয়ে একটা সেন্টেন্স মেক করে দেখি কেমন অ্যাকচুয়ালি এটা হয়েছে। যেমন ইস গেহে নাক হাউজে, আমি বাসার দিকে যাই। এখানে নাক এটা অ্যাকচুয়ালি একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা বলি না আই গো টু হোম, ওই টু হোম বলি না, এই টু অ্যাকচুয়ালি এই অর্থে নাক একটা প্রিপোজিশন। ওই যে ইংরেজিতে যেমন আমরা টু বলি, এখানে একটা নাক আসছে। সো এটিকে আমরা না যাই আপাতত, এটা আমরা পরবর্তী প্রিপোজিশন যখন শিখবো তখন আমরা এগুলা শিখতে পারবো, সমস্যা নেই। আপাতত আমরা শিখি যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হচ্ছে কিনা। যে ইস যেটা সাবজেক্ট, গেহেন থেকে গেহে ভার্ব কনজুগেশন হয়েছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, আর নাক হাউসে বাসা, এটা যাওয়া, এটা হচ্ছে আমার কর্ম। বাসা বাসা হচ্ছে এটা আমার কর্ম, যাওয়া এটা হচ্ছে আমার ক্রিয়া, আমি যেহেতু যাচ্ছি এটা হচ্ছে কাজটা যেহেতু আমি করতেছি তাই আমি কি এখানে কর্তা। তাহলে এটা হচ্ছে আমার একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। ইস গেহে নাক হাউসে, আমি বাসার দিকে যাই। তারপরে বলতে পারি ইস স্পিলে ফুটবল, আমি ফুটবল খেলি। ডু স্পিলস্ট ফুটবল, তুমি ফুটবল খেলো। দেখেন এখানে স্পিলস্ট হয়ে গেছে, ওই যে আমাদের নিয়ম অনুযায়ী কি হয়েছে, এখানে এস্টে যোগ হয়েছে, কি ইএনটা উঠে, ডু স্পিলস্ট ফুটবল, তুমি ফুটবল খেলো। এখানে এই জিনিসটা শর্টকাটে লিখে রেখেছি আমি, যে মেইন চেঞ্জেসগুলো কোথায় হচ্ছে। যে ইস স্পিলে মানে এখানে শেষে শুধুমাত্র ই যোগ হয়, এনটা উঠে। ডু এর ক্ষেত্রে এস্টে, এস ক্ষেত্রে টে। এখানে মান লিখে রেখেছি, মানে যে কোনো মানুষের নাম, আমি যেটা বলি একটু আগে, অর্থাৎ পৃথিবীর যে কোনো সিঙ্গুলার নাম হলে, নাউন হলে, নাম হোক বা নাউন হোক, যাই হোক না কেন, সিঙ্গুলার হলে, তবে সিঙ্গুলার হতে হবে, তখন শুধুমাত্র টে যোগ করবো, মানে এস ফর্মটা হবে। আর যদি সেটা প্লুরাল হয় তাহলে এই জি যেটা আছে না, এই মানে প্লুরাল হলেই ইনফিনিটিভ ফর্ম, মনে রাখবেন। কোনো ফর্ম আপনার মনে রাখা লাগবে না, আপনি জাস্ট মনে রাখবেন প্লুরাল হলে ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ ভার্বটার অরিজিনাল ফর্ম যেটা ওইটাই বসে যাবে, ওইটার কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এই হচ্ছে মূলত মেইন চেঞ্জেসগুলো। এখন চলেন আমরা বেশ কিছু সেন্টেন্স আপনাদের মাধ্যমে মেক করার চেষ্টা করি। তাহলে হ্যান্ড রাইজ করবেন দয়া করে, একটা একটা করে সেন্টেন্স বলার চেষ্টা করেন, আমরা মেক করে যাই এখানে। ফাহাদ বিট্টু, একদম সহজ সহজ যে ভার্বগুলো এখন শিখলাম আমরা, ওগুলো দিয়ে একটা সাবজেক্ট আনবেন, একটা ভার্ব, একটা অবজেক্ট। ইসকমে, ইসকমে, আউস আউস, নোয়াখালী, আউস নোয়াখালী। আমি নোয়াখালী থেকে আসি, তাহলে আউস নোয়াখালী এটা হচ্ছে আমার অবজেক্ট, কমে এটা হচ্ছে আমার ভার্ব, ইষ্ট হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্ট। ভেরি গুড। ফয়সাল, জি ভাইয়া, বলতে পারি এই যে যে ভার্বগুলো শুরুতে দেখলাম ওগুলো দিয়ে বলতে পারেন যে কোনো একটা। ইচ লেয়ার্নে ডয়েস। ভেরি গুড। ইস লেয়ার্নে ডয়েস। ডয়েচ, আমি জার্মান শিখি। জি ভাইয়া। তাহলে ইস্টটা হচ্ছে এখানে সাবজেক্ট, লেয়ার্নেনটা হচ্ছে এখানে ভার্ব, ডয়েচটা হচ্ছে এখানে অবজেক্ট। এমডি ওমর ফারুক ভাই, জি ভাইয়া। আপনি অন্য একটা ফর্ম দিয়ে বলেন, ইস না বলে অন্য একটা সাবজেক্ট ইউজ করেন এখানে। আচ্ছা। উম, এটা আপনি বলতে পারেন Er তুমি স্কুলে যাও। ist reich. হ্যাঁ হ্যাঁ, আবার বলেন তো। Er ist reich. আচ্ছা, এর ইস্ট রাইস, সে Reich. ভাত খায়। ভেরি গুড। নিগার সুলতানা লিজা, জি ভাইয়া।
Ich wohne in Dhaka. wohne একটা ভার্ব, wohnen থেকে যেটা আসছে, ich wohne in ঢাকা। ধরে নিলাম ich wohne in ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। sehr gut। জসিমউদ্দিন, জি ভাইয়া। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলে যান, শোনা বলে যায়? যান। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলে যান। Wir arbeiten কি বলা যায় এটা? বাংলা চিন্তা করেন, আপনি ডয়েচে না, বাংলা চিন্তা করেন। আমরা কাজ করি আমরা কোথায় কাজ করি এটা বলতে পারেন নাকি? আমরা অফিসে কাজ করি। অফিসে কাজ করি, হ্যাঁ এটা বলতে পারি। Wir arbeiten Büro। Büro মানে হচ্ছে অফিস, বিউরো মানে অফিস। আর আচ্ছা, ইম এটা প্রিপোজিশন হিসেবে আসছে, এটা আমরা পরবর্তীতে বললে বুঝবো। ঠিক আছে ভাইয়া। রনি সাহা, জি ভাইয়া। সেন্টেন্স বলে যান। চকোলেটে হ্যাঁ আমরা চকলেট খাই। ইস চকলেট খাই। আমি, ইস মানে তো আমি। ইস আমি এসে চকলেট খাই। chocolare, ইস এসে chocolare, আমি চকলেট খাই। Sehr gut। নাইম, Ihr spielt Fußball. ইয়ার spielt, Spielt Fußball. spielen থেকে spielt Fußball, Fußball. আর spielt Fußball। Sehr gut। শৈতী বিশ্বাস, জি ভাইয়া। হুম। Ich spreche Bangla und English. ich spreche, এই যে sprechen ভার্বটা থেকে ich spreche বাঙালিশ, বাংলা বলে না অ্যাকচুয়ালি, Bangla und ব্যাঙা, English. এটা বাঙালিশ বলে আর কি এটাকে, Oh. বাঙালিশ und und English। English. রুবাবা আমিন, Ich gehe nach Deutschland. ich gehe nach Deutschland। জার্মানিকে এটাকে জার্মানিকে ডয়েছে কি বলে? ডয়েচল্যান্ড বলে, ডয়েচল্যান্ড। ভাই আমার দুইটা প্রশ্ন আছে। বলেন। এই যে উপর হচ্ছে যে ইন ঢাকা লিখছেন, ich wohne in ঢাকা, ওটা ইন ঢাকা হবে না? ইম না, ঢাকার কোনো আর্টিকেল নাই, দ্যাটস ওয়াই শুধু ইন হচ্ছে। আর্টিকেল আসলে হ্যাঁ অফিসের ক্ষেত্রে আর্টিকেল আছে, এটার একটা আর্টিকেল আছে, জার্মানিতে একটা আর্টিকেল আছে, এটার আর্টিকেল হচ্ছে দাস, এটা পরিবর্তন ঘটে। এগুলো সামনে বুঝবো আমরা, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা সামনে পড়বো, আস্তে আস্তে বুঝবো। ভাই আরেকটা প্রশ্ন, এই যে সকল ইররেগুলার ভার্বের ক্ষেত্রে কি ডু, এর, জি, এস এই তিনটা চেঞ্জ হবে নাকি শুধু এস এর ক্ষেত্রে চেঞ্জ হবে? ডু এর ক্ষেত্রে ম্যাক্সিমাম, ডু এবং এজিএস এই দুইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম চেঞ্জ হয়, 99.99% বলতে পারেন, এই দুইটাই চেঞ্জ হয়, আরগুলো সেম থাকে। আচ্ছা, ওকে ওকে। রাইহান হাওলাদার, bauen Sie bitte eine Sätze, একটা সেন্টেন্স মেক করুন। Er ist Fußball. Er Spielt. spielt Spielt. Okay. Fußball. Er spielt Fußball, সে ফুটবল খেলে। জাহিদ হাসান, জি ভাইয়া। জি কোনটা পুরো বুঝতেছি না ভাইয়া, সবাই তো একটা করে বলে ফেলছে। হ্যাঁ আপনি আরো অনেক ভার্ব আছে, যদি জানা থাকে আর কি বলেন, সমস্যা নাহলে যেগুলো কমন ওগুলো দিয়ে বলেন একটা। Wir spielen Fußball.
Wir spielen Fußball. Okay, sehr gut. Nora. Du bist hast arbeitest. হুম Du hast arbeitest. না হয়নি, আপনি তো অন্যদিকে চলে গেছেন, আরো সহজ করে বলেন, আরবাইটেন ভার্বটা দিয়ে বলেন ডিরেক্ট। বলতে পারেন সে আজকে কাজ করবে, এটা একটা সেন্টেন্স, এটা বলেন তাহলে। সে আজকে কাজ করবে। হ্যাঁ তাহলে জি heute arbeitet. হ্যাঁ, জি আনা সেকেন্ড পজিশনে ভার্ব অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর অর্ডার আমরা বলতে পারি জি, যে কোনো একজন, ফিমেল অথবা মেয়ে। আর বাইটেড arbeitet হয়েটে, heute. হ্যাঁ সে আজকে কাজ করবে। ওকে, sehr gut. মুক্তা দাস। Wir lesen Deutsch. Wir lesen Deutsch, আমরা জার্মান পড়ি। তন্নি। ভাইয়া আমি বলতে চাচ্ছি যে আমরা কক্সবাজার ঘুরতে যাব, এটা ঘুরতে কি যাও, হবে? We are rising. ঘুরতে যাওয়া, রাইজেন। Wir reisen nach Coxbajar. Wir reisen nach Coxbajar. আচ্ছা নাসরিন। Ich reise gern. হ্যাঁ, আমি ভ্রমণ করতে পছন্দ করি। জ্ঞান এটা একটা অ্যাডজেক্টিভ, এটা মানে হচ্ছে পছন্দ করা। ফারহানা। Ihr lernt Deutsch. Ihr Lernt lernt Ihr lernt Deutsch. Deutsch. তোমরা জার্মান শেখো। ইউসুফ আলী। জি ভাইয়া wir lernen jetzt Deutsch sprechen. Wir lernen jetzt Deutsch. Wir lernen jetzt lernen. Lernen সেকেন্ড Jetzt পজিশনে বসবে। Wir lernen jetzt Deutsch sprechen. Sprache বলে এটাকে। Deutsch Sprache, আমরা এখন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছি। ভেরি গুড। শাখাওয়াত সাইফ। Ich reisen in Berlin. Ich reise Berlin. nach in মানে হচ্ছে মধ্যে বোঝায়, নাহ মানে এটা বার্লিনের দিকে, নাহ বার্লিন। Berlin. তারপর হচ্ছে জামির আহমেদ। Wir trinken Wir Cola und Wasser zusammen. Wir trinken Zusammen Cola und Wasser. zusammen মানে হচ্ছে টুগেদার, একসাথে। কোলা Cola und Wasser. und Wasser, Wasser মানে হচ্ছে পানি। sehr gut. অরণ্য। Ich liebe dich. Ich liebe Dich. dich মানে হচ্ছে আই লাভ ইউ, যেটাকে বলে আর কি। কাউকে বললেন না, হ্যাঁ মাইর দেবে কিন্তু। আমিন হোসেন। আমিন হোসেন আছেন? সিদ্দিক বিশ্বাস। জি ভাই। Ich gerne Rose Blume. না, জ্ঞান এটা কোনো ভার্ব না অ্যাকচুয়ালি, জ্ঞান এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে,
ইস লিবে বলতে পারেন। লিবে মানে হচ্ছে পছন্দ করা, Ich ভালোবাসা। liebe Rose Blaume বলা যেতে পারে। ইস লিবে Rose Blaume রোজে ব্লাউবে বলা পারেন। ব্লুমেন মানে হচ্ছে ফুল, ব্লুমেন বলতে পারেন ডিরেক্ট। ইস লিবে ব্লুমেন, আমি ফুল পছন্দ করি। তাওহিদ রিজম, তাওহিদ রিজম একটা সেন্টেন্স মেয়ে বলেন। আমি হ্যাঁ ভাইয়া, জি ich arbeite im Krankenhaus. হ্যাঁ, ইস আর বাইটে Arbeite ইম im Krankenhaus. ক্রাঙ্কেনহাউস, sehr gut। আমি একটা আমি হসপিটালে কি করি? কাজ করি। sehr gut। আহমেদ হিমেল, Ich esse in বাপের হোটেল। এরকম কিছু নাই যদিও বা। ইসে আছে ইম হোটেল বললাম, ইম হোটেল, আমি হোটেলে খাওয়া দাওয়া করি। আর কেউ আছে সেন্টেন্স মেক করবে? এনিওয়ান? আচ্ছা ওকে, তাহলে একটা জিনিস আপনারা কমন দেখতে পাচ্ছেন কিনা, এই যেগুলো সেন্টেন্স আমরা আপনারা বললেন আমি লিখলাম, সবগুলোর ক্ষেত্রে ভার্ব কোথায় বসছে? সেকেন্ড পজিশনে বসছে, ঠিক আছে। তারপরে আমার কনজুগেশন হচ্ছে আবার অ্যাকর্ডিং টু সাবজেক্ট কি হচ্ছে? এটা কনজুগাসিয়ন হচ্ছে। সো একটা জিনিস কমন, সেটা হচ্ছে ভার্ব যখন আমি ইউজ করব আমাকে দেখতে হবে সাবজেক্টটা কি। ওই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা আমাকে কি করা লাগবে? কনজুগেশন করা লাগবে, ঠিক আছে। আচ্ছা এবারে আসে এই যে এত ভার্ব, তার মানে তো ভার্ব তো অনেক, তাই না? ভার্বটা হচ্ছে তো সেন্টেন্সই হবে না, আমার অনেক ভার্ব। এখন এই যে এত ভার্বগুলো কনজুগেশন কিভাবে করব? প্রত্যেকটা কি কনজুগেশনকে আমরা পারবো না। তো ওইটার জন্য আমরা চলে যাব কোথায়? আমাদের একটা ওয়েবসাইট আছে যেটা আমরা অনলাইনের মাধ্যমে করছি, অনলাইনে সব কিছু। এই রিভার্সো, এই ওয়েবসাইটটাতে চলে যাবে, আমি এটার লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে। এই রিভার্সো থেকে আমরা যে কোনো ভার্ব এখানে কারেক্টলি লিখতে পারলে চলে আসবে। এখানে দেখেন মোস্ট পপুলার ভার্ব এখানে দেওয়া আছে অনেকগুলো, আপনি ক্লিক করলে এটা কনজুগেশন চলে আসবে। তারপর আমরা একটা লিখবো। ফর এক্সাম্পল আমরা এতক্ষণ ধরে শিখলাম যে কমেন একটা ভার্ব, তাই না? এটা দিলাম আমরা, এটা কমেন্টটা চলে আসলো, আমরা এটা ক্লিক করলে বা কনজুগেট এখানে ক্লিক করলে এটা কি কনজুগেট হবে। এখন এখানে অনেক ধরনের কনজুগেশন আছে দেখেন, তাই না? অনেক ধরনের কি কনজুগেশন আছে। আমাদেরকে এত কনজুগেশন শিখবো আমরা? না, এত কনজুগেশন শেখার দরকার নাই, আমরা এতটাও কি পারি না। আমরা জাস্ট এখানে এই যে একদম প্রথম সারিতেই ইন্ডিকাটিভ লেখা, এখানে এই যে কনজুগেশন একটা আছে প্রেজেন্স নামক, এই যে প্রেজেন্স নামক এখানে একটা কি আছে? কনজুগেশন আছে। ইস কমে, ডু কমস্ট, এর জি এস কমড, ভিয়ার কমেন, ইয়ার কমড, জি কমেন। এই যে কনজুগেশনটা সবসময় এখান থেকে কনজুগেশনগুলো প্রত্যেকটা ভার্ব কনজুগেশন করে করে আমরা দেখব। সো এরকম কমন অনেকগুলো ভার্ব আছে, মোস্ট কমন 15 ভার্বস জার্মানিতে, যেটা আজকের ক্লাসের শেষে পিডিএফটা আমি দিয়ে দিব। ওখান থেকে যে কোনো ভার্ব ওগুলো আপনারা বাসায় করবেন। ওই যেগুলো দিব ওগুলো হচ্ছে আপনাদের বাসার কাজ। হাউস আউফ গাবে বলে যেটাকে, হাউস আউফ গাবেন, অর্থাৎ হচ্ছে হোমওয়ার্ক। ওইটা আপনাদের বাসায় দিব, আপনারা ওই ভার্বগুলা কনজুগেশন করবেন। আপনারা কি করবেন? ওই ভার্বগুলো কনজুগেশন করবেন। সেটা হচ্ছে আপনাদের কি কাজ? বাড়ির কাজ, সবচেয়ে বড় বেশি বাড়ির কাজ আপনাদের ওইটা আপনারা ওখান থেকে এই ভার্বগুলো প্রত্যেকটা বলতে প্রত্যেকটা ফর্ম করা লাগছে না, আপনাকে তিনটা ফর্ম করবেন। ডু, এর জিএস একটা ফর্ম, আর ইয়ার একটা ফর্ম। এই তিনটা ফর্মে খাতায় লিখবেন, লিখে গ্রুপে ছবি দিবেন। আমি দেখব যে কে কে আপনার হাউস আউফগাবিগুলো করেছেন। হাউস আউফগাবি যখন আমি দিই বাসার জন্য, আপনারা অলওয়েজ মাথায় রাখবেন যখনই হাউস আউফগাবি দিব এটা করার চেষ্টা করবেন। কারণ নর্মালি দেখবেন আপনাদের ক্লাসের মাঝখানে আমি একদিন গ্যাপ রাখার চেষ্টা করি। এটা কেন? এটা হচ্ছে টানা যেহেতু পড়া যেন না জমে যায়, একদিন যখন পড়া দিব পরবর্তী দিন পড়াগুলো আদায় করবেন, বাসায় চর্চা করবেন। এখন আরেকটা বুদ্ধি দিয়ে এটা কিভাবে করবেন, এখন একা একা কি পসিবল? আমি সাধারণত যেটা করতাম আগে, প্রথম ব্যাচগুলোর দিকে আমি গ্রুপ করে দিতাম। দেখা যায় তো গ্রুপে কেউ অ্যাক্টিভ আছে, কেউ অ্যাক্টিভ নাই, গ্রুপ এটা টিকতো বা টিকতো না, এমন অবস্থা হইতো। তো পরবর্তীগুলা থেকে কি করতাম,
সবাইকে বলে দিতাম আপনারা নিজেদের পছন্দ মতো নিজেরা যারা শিখতে আগ্রহী তারা আপনারা গ্রুপ করবেন। আপনারা নিজেরা লিডার, আমরা এক একজন পরবর্তীতে নেতৃত্ব দিব। আমরা যখন এটা শিখে ফেলবো, পরবর্তী জেনারেশনকে আমরা এটা শেখাতে পারবো। একটা স্কিল যখন আমাদের কাছে থাকবে, এটা আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো। সো আপনারা হচ্ছেন পরবর্তীতে লিডার। আপনারা যেটা করবেন, যাদের অনেক আগ্রহ তারা গ্রুপ খুলবেন। গ্রুপ খুলে ওই গ্রুপে আপনি ইনভাইট করবেন, বাইর থেকে না, আমাদের এখানে গ্রুপের মধ্যে যারা আছে, আমাদের A1 ফিট ব্যাচ গ্রুপটাতে যারা আছে তাদেরকে আপনি গ্রুপটা দিয়ে দিলেন, যে যাদের ইচ্ছা তারা কি এখানে অ্যাডমিট হন, অথবা আপনারা যদি পরিচিত হয়ে থাকেন বা একই জেলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন। ঠিক আছে, ওইভাবে আপনারা গ্রুপ স্টাডিটা শুরু করবেন। কি বললাম বুঝতে পেরেছেন? গ্রুপ স্টাডি গুরুত্ব আমি আজকে বলবো, সামনেও বারবার বলবো, যে তখন বুঝবেন যে ভাই আসলে এটার গুরুত্বপূর্ণ, আসলে এটার গুরুত্বটা কি। গ্রুপ স্টাডিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি একটা গ্রুপ ভিত্তিক যখন পড়াশোনা করবেন, আপনি একা যখন পড়বেন আপনার শুধু একটা মস্তিষ্ক চলবে, যখন আপনি 4-5 জন মিলে পড়বেন 4-5টা মস্তিষ্ক একসাথে চলবে। সো যেই জায়গায় আপনি মনে করেন 100 হর্সের পাওয়ার চালাচ্ছেন, সেই জায়গায় 400-500 হর্সের পাওয়ার চালালে অবভিয়াসলি এটার স্পিড কি বেশি হবে, তাই না? জ্ঞান আরো বেশি হবে, জ্ঞান আরো বাড়বে। খেয়াল রাখবেন, জ্ঞান যখন শেয়ার করবেন জ্ঞান বাড়বে। আর যদি জ্ঞান সীমাবদ্ধ রাখেন তাহলে ওই জ্ঞান চর্চা না থাকতে থাকতে জ্ঞানটায় মরিচা পড়বে। আমাদের উচিত আমরা যে জ্ঞানটা পারি, যে জিনিসটা পারি, ওইটা আরেকজনকে শেখানো। এই যে আমি যে আপনাদেরকে শেখাচ্ছি, এটা কিভাবে হচ্ছে? আমি যে লাস্ট 1 ইয়ার ধরে শেখাচ্ছি, এটা কিভাবে অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্সটা আসছে? এখান থেকেই আমি গ্রুপে স্টাডি করাতাম মূলত। নিজের দিকে গ্রুপ খুলতাম, খুলে কিছু গ্রুপ মেম্বার অ্যাড করে সেখানে তাদেরকে আমি পড়াতাম, চর্চা করতাম আমরা সবাই মিলে একসাথে। ওই তাদেরকে চর্চা করাইতে 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 আমার একটা খুব ভালো একটা আয়ত্ত চলে আসছে এটার উপর, যে আমি বুঝাচ্ছি তারা বুঝতেছে ওই জিনিসটা। দেন পরবর্তীতে আমার এই যাত্রাটা শুরু, জার্মান ফ্রম নুলের। সো এভাবেই প্রত্যেকটা জার্নির একটা শুরু থাকে। ওই শুরুটা শুরু করতে হয় শূন্য থেকে, নুল থেকে। আপনারাও যেটা শুরু করবেন একটা গ্রুপ স্টাডি, ওইটার মধ্য দিয়ে দেখবেন আপনারা একে অপরের সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হবে, একে অপরকে চিনবেন। বিশেষ করে আমি যখন শেখা শুরু করেছিলাম যাদের সাথে, এখনো পর্যন্ত তাদের সাথে যখন দেখা হয়, মানে কত আপ্যায়ন, মানে মনে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, এমন মনে হয়। কারো কোনো যখন হেল্প প্রয়োজন হয় একে অপরকে সাহায্য করি, যার যেটা প্রয়োজন হয়, যার যেটা ইনফরমেশন, যার যেটা মানে যেই জায়গায় যে আটকে যায় ওই জায়গায় তাকে সাহায্য করি। আমাদের বন্ডিংটা এমন হয়ে গিয়েছে, মানে মনে হচ্ছে আমরা অনেক বছর যাবত চিনি, অথচ বেশি দিন হচ্ছে না, 1 বছর হচ্ছে, 1 ইয়ার হচ্ছে। তাদের সাথে পরিচয়, সম্পর্কটা এমন। So, আপনারাও একে অপরের সাথে মিশতে মিশতে একে অপরের সাথে পড়াশোনা করবেন। ফর এক্সাম্পল, আপনারা যখন একাডেমিকভাবে পড়াশোনা করেন, নতুন একটা ক্লাসে যান, তখন কেউ কোনো বন্ধু বান্ধব থাকে না। সো ক্লাসটা করতে করতে দেখা যায় কি কয়েকজন বন্ধু আস্তে ধীরে তৈরি হয় আপনার, আপনি কথা বলতে বলতে ক্লাসে পরিচিত হন, দেন পরবর্তীতে আপনাদের একটা ভালো বন্ডিং তৈরি হয়, আপনারা পড়াশোনা করলে একসাথে পড়াশোনা করেন, এই টাইপের। এখানেও এটা হচ্ছে সরাসরি না, তারপরে অনলাইন ভিত্তিক আর কি। সো অনলাইনে আপনারা চেষ্টা করবেন, যারা খুবই আগ্রহী গ্রুপ খুলবেন, গ্রুপ খুলে ওখানে গ্রুপ মেম্বার অ্যাড করে, আমাদের মধ্যে বাইরের কারো অ্যাড করা যাবে না, কিন্তু আবার ওটা কিন্তু সমস্যা হবে। আবার বাইরের কাউকে অ্যাড করা যাবে না দয়া করে। আমাদের গ্রুপের মধ্যে যারা আছে ওনার ফিডব্যাক, তারা আপনারা 3-4 জন, 4 জন 5 জন বেশি নিবেন না, কারণ একটা গ্রুপে বেশি হলে আবার পড়াশোনা হবে না ওখানে। আবার পড়াশোনা নামে গল্প করবেন না ওখানে। আপনারা কি করবেন, রেগুলার 1 ঘন্টা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়াশোনা করবেন। এই যে আমি বাসায় যে হাউস অফ গভ এগুলো দিই, এগুলো একসাথে বসে বসে করবেন। আমি যে পড়াগুলো দিই এগুলো একসাথে চর্চা করবেন। একে অপর, যে বুঝতেছে, যে কম বুঝতেছে, যে বেশি বুঝতেছে, সে তাকে বুঝাই দিবে যে এই জায়গায় এটা কেন হলো, ভাইয়া কিভাবে বুঝাই দিয়েছিল এটা। এই জিনিসটা যখন নিজেরা চর্চা শুরু করবেন, দেখবেন আপনারা নিজেরা নতুন কিছু ইনভেনশন করছেন, নতুন কিছু আবিষ্কার করছেন, তাই না? পৃথিবীতে এত বিজ্ঞানী আসছে কেন? কারণ সবাই নিজের মতো করে নিজের বুদ্ধিসত্তায় নিজে কি চর্চা করেছে, ওই জন্য এত কিছু আসছে। আপনারাও সেম জিনিসটা করবেন, নিজেরা চর্চা করবেন, গ্রুপ স্টাডি করবেন। গ্রুপ স্টাডি গুরুত্ব অপরিসীম, এটা আমি বারবার এখনো বলছি, সামনেও বলবো। যখন আপনারা A1 শেষ করবেন তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনারা কতটা হেল্প হয়েছে আপনাদের একটা গ্রুপ স্টাডির কারণে। জাস্ট আমি পড়াচ্ছি, আপনারা বাসায় পড়তেছেন, এই পড়া দিয়ে অ্যাকচুয়ালি শিখতে পারবেন না, চর্চার প্রয়োজন। একটা ভাষা শিখতে হলে অনেক চর্চার প্রয়োজন, যে চর্চাটা আপনার গ্রুপ স্টাডির মাধ্যমে করবেন। আপনারা নিজ দায়িত্বে, স্ব ইচ্ছায়, যারা আগ্রহ আছেন, এখানে অনেকে আছেন খুবই আগ্রহী, ভাষার প্রতি খুবই আগ্রহী আপনারা, তা না হলে আপনার জার্মান ভাষা শিখতেন না। অনেকে ঠেকাই পড়ে শিখছে, কিন্তু অনেকে আগ্রহ নিয়ে শখের বসে শিখছে।
সো তারা কি করবেন, নিজ উদ্যোগে গ্রুপ খুলে একে অপরকে শেখাবেন, শিখবেন, চর্চা করবেন। ঠিক আছে, সবাই মিলে করে কাজ, হারি জিতে নাহিল আজ আমরা বলি না। সো এই যে সবাই মিলে একসাথে শেখার যে প্রবণতা, ওইটা আমাদের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, ওইটা করলে আশা করি ইনশাল্লাহ অনেক অনেক ইমপ্রুভমেন্ট হবে আপনাদের। ওকে, এখানে কিছু জিনিস আছে, যেমন ইসবন ইন ঢাকা, ইসকমে আউস বাংলাদেশ, স্পেশাল বাংলা, বাংলা উন ইংলিশ, এখানে হচ্ছে বাঙালি সব, এটা মূলত বাংলা উন ইংলিশ ডিরেক্ট ভাষার নাম। স্পেশাল আইন বিশন ডয়েচ, মানে আমি একটু জার্মান ভাষা বলি, ইসবিন স্টুডেন্ট। এই কিছু জিনিস আছে, এগুলো মুখস্থ আর কি, এগুলো হালকা পাতলা মুখস্থ করে নিতে পারেন। এখানে আপনার বয়সটা, ফর এক্সাম্পল আপনার যে বয়স আপনি বসাতে পারেন, তারপরে ইসরাইজে জ্ঞান আপনি বসাতে পারেন। এখানে আমি র্যান্ডম বসালাম এখানে সেন্টেন্স মেক করার জন্য। সো এগুলো আপনারা এখান থেকে কি করবেন, একটু একটু মুখস্থ করে ফেলতে পারেন কিছু জিনিস। ঠিক আছে, এখানে দেওয়া আছে। আপনাদেরকে আজকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে শব্দ শেখা। আমাদের ক্লাসের মোটামুটি যে আজকে টপিকটা ছিল সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা। সো এখন আমরা আজকে আমাদের ভোকাবের বই থেকে ভোকাব পড়া শুরু করব। ভোকাব পড়া এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভোকাবুলারি ছাড়া, এতক্ষণ তো গ্রুপ স্টাডির গুরুত্ব বললাম, এখন হচ্ছে ভোকাবের গুরুত্ব। ভোকাবুলারি ছাড়া, ঠিক আছে, ভোকাবুলারি ছাড়া জার্মান না যে কোনো ভাষা শেখা একদম ইম্পসিবল, অসম্ভব। কারণ আপনার কাছে অস্ত্র আছে কিন্তু বুলেট নেই, তাহলে আপনি যুদ্ধের ময়দানে গিয়ে কিছুই করতে পারবেন না। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে জার্মান গ্রামারটা হচ্ছে আপনার বন্দুক, আর তার বুলেটটা হচ্ছে ভোকাবুলারি। এই ভোকাবটা হচ্ছে তার বুলেট। আপনি গ্রামার শিখে কখনো একটা ভাষা শিখতে পারবেন না, আবার শুধুমাত্র ভোকাব শিখে একটা ভাষা শিখতে পারবেন না। দোনোটা যখন আপনি কম্বাইন করে শিখবেন, তখন আপনার ভাষাটা শেখা হবে। সো আমরা এই বইটা থেকে সাধারণত খুবই গুরুত্বপূর্ণ 1000-এর মতো বলা আছে, প্রায় 900 সামথিং এরকম মানে ভার্ব বলেন, অ্যাডজেক্টিভ বলেন, মানে A1 এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো এই বইতে দেওয়া আছে উইথ পিকচার, ছবি সহ। এখানে বলা আছে যে দি 1000 wichtigsten Wörter in Bildern erklärt, মানে পিকচারের মধ্য দিয়ে এটা বর্ণনা করা আছে 1000 গুরুত্বপূর্ণ শব্দ। এখানে অনেক ধরনের শব্দ আছে ছবি দিয়ে যে সুন্দর করে। সো এই বইটা ইতিমধ্যে বইটা একটা ডিজাইনটা অন্যরকম আমাদের ওয়েবসাইটে, যেটা আপনাদেরকে আমি ওয়েবসাইটে ইতিমধ্যে দেখিয়েছিলাম একদম প্রথম ক্লাসে। ঠিক আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটটাতে। যদি ঢুকি আমরা, তাহলে বুক স্টোরে গেলে আমরা এই বই এরিয়াটা পাবো। অ্যাকচুয়ালি ওইটা আমাদের নিজস্ব ডিজাইনের করা বুক স্টোরের বুক, মানে ফ্রন্ট পেজ, যেটা ভিতরের কন্টেন্ট কিন্তু সেম। আমাদের বুক স্টোরে যে বইগুলা, ওগুলো ভিতরের কন্টেন্ট কিন্তু সেম, বাট উপরে যে পিকচারগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের নিজস্ব, আমাদের লোগো দিয়ে তৈরি করা আর কি। যেমন এই যে ভিলবর্তার বুক বইটা, এই বইটা হচ্ছে আমাদের, এখানে বইয়ের মধ্যে কি কি আছে না আছে এগুলো বিস্তারিত বর্ণনা করা আছে এখানে। এই বইটা অ্যাকচুয়ালি মূলত আমরা পড়ব A1 এর জন্য। এই বইটাই কি আমরা A1 এর জন্য পড়ব। সো ইতিমধ্যে বইয়ের কথা আমি বলেছি, অনেকে কয়েকজন অলরেডি ইতিমধ্যে বই অর্ডার করে ফেলেছে, 2-1 মনে পেয়ে গিয়েছে ইতিমধ্যে। সো এই বইটা থেকে মূলত আমরা পড়ব। এখন এখানে কিভাবে পড়ব? প্রথম হচ্ছে আমরা আজকে ভার্ব পড়ব, শেষের দিকে ভার্ব আছে, আমরা ভার্বগুলো পড়ব। কারণ আজকে আমরা ভার্ব যেহেতু শিখছি, এখনো নোমেন টোমেন শেখা শুরু করিনি। নোমেন কিভাবে শিখবো, কিভাবে নোমেনগুলো ইউজ হয়, ওইটা এখন আমরা জানি না। দ্যাটস ওয়াই আমরা আজকে একদম শেষের দিক থেকে পড়বো, 140 নাম্বার পেজ, ভার্বগুলো শিখবো এখান থেকে। সো এখানে কিছু জিনিস আছে শুরুর দিক থেকে যেগুলো ইংলিশ মিনিং সহ দেওয়া, শেষে দিয়ে কিছু ইংলিশ মিনিং ছাড়া আছে। এগুলো ইংলিশ মিনিং ছাড়া এই জন্য দিয়েছি কারণ আপনারা যখন বইগুলো পারচেস করবেন, আপনি চাইলে এখানে বাংলাটা লিখতে পারেন। আর আপনাদেরকে আমি ইতিমধ্যে প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসে মেবি বলেছিলাম যে আপনারা 2টা খাতা মেক করবেন, 2টা নোট খাতা মেক করবেন। একটা নোট খাতা হচ্ছে আপনার গ্রামার লেখার জন্য, অর্থাৎ গ্রামার যত ধরনের গ্রামার আছে এখানে, আমার স্লাইড থেকে হোক, বাহির থেকে হোক, যেখান থেকে হোক, ওইটা নোট ডাউন করার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট নোট খাতা হচ্ছে ভোক্যাব লেখার জন্য, ভোক্যাব। কারণ আমরা যেহেতু বাঙালি, অবভিয়াসলি আমরা বাংলা থেকে ডয়েচটা শিখতে কমফোর্টেবল করব। যাদের মনে হবে আপনারা ইংরেজি থেকে শিখতে পারবেন, যে আপনি ইংরেজির সাথে কমফোর্টেবল, তারা ইংরেজিতে লিখবেন। আর কেউ যদি মনে করেন দুটোটা কম্বাইন করে লিখবেন, তাহলে আমি সাজেস্ট করব বাংলা ইংরেজি 2টা অর্থই লিখতে। সাধারণত আমি যেভাবে শিখেছি, আমি নিজেও বাংলা ইংরেজি 2টাই কম্বাইন করে শিখেছি। আমি 2টাতে কমফোর্টেবল মোটামুটি। কারণ দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু বাংলা এক্সাক্ট মনে আসে না, ইংরেজি মনে থাকে, আবার ওইটা ভালো। আবার অনেক সময় দেখা যায় কি
কোনো কিছু ইংরেজি আসলে বাংলা মনে থাকে, তো ওই কারণে আমি যেটা করেছি আমি কম্বাইন করে শিখেছি ইংরেজি কিছু ম্যাক্সিমাম ওয়ার্ডই আমি দেখা যায় ইংরেজি অর্থ সহ এবং বাংলা ওয়ার্ড মিনিং দুইটাই শিখি। সো আপনার যদি কারো মনে হয় ওইভাবে শিখলে শিখতে পারেন, নাহলে আমি প্রেফার করব হয়তোবা জার্মান থেকে বাংলা অথবা জার্মান থেকে ইংরেজি, এই দুইটা শিখতে পারেন আপনারা। তাহলে যেটা হবে, আপনি যখন ডয়েচে কথা বলতে যাবেন বা সেন্টেন্স মেক করতে যাবেন, আপনার সর্বপ্রথম থিঙ্কিংটা আসবে হয় বাংলা নাহলে ইংরেজি, মাথায় আনতে হবে কিন্তু সর্বপ্রথম ওইটাই, তাই না? আমরা যখন কথা বলতে যাই আমাদের মাথায় সর্বপ্রথম ওইটাই আনতে হয়। আপনি হুট করে ডয়েচ মাথা দিয়ে বের করতে, মুখ দিয়ে বের করতে পারবেন না। আমরা যখন কোনো কিছু বলতে যাই, বাংলার ক্ষেত্রে আমরা মুখ দিয়ে যা আসে তাই বলি, এখন ডয়েচের ক্ষেত্রে তাই বলতে পারবেন আপনি? পারবেন না, কারণ বাংলা আমাদের মাতৃভাষা, আমরা যা ইচ্ছা তাই বের করতে পারি মুখ দিয়ে। কিন্তু ডয়েচের ক্ষেত্রে আমাদেরকে থিঙ্কিং করবে, চিন্তা করা লাগবে আমি কি বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি কি বলা উচিত আমার, তাই না? সো ওইটার জন্য আমরা সর্বপ্রথম চিন্তা করি, আমাদের চিন্তা চেতনায় আনি যে আমি ভাত খাই, এটা আমি চিন্তা করি মাথায়, আমার ব্রেইনে আনি, দেন আমি বলি ইস এস এ রাইস, আমি কাজ করি ইস আর বাইটে, আমি স্কুলে যাই ইস গেহে সুশুলে সুয়াশুলে ইস, আমি অফিসে যাই ইস গেহে ইনস ব্যুরো। এই যে আমি এই জিনিসগুলো সর্বপ্রথম বাংলায় চিন্তা করছি, পরবর্তীতে ডয়েচে বলছি। সেম আপনি যখন শিখবেন অর্থগুলো বাংলায় শেখার চেষ্টা করবেন, অথবা কেউ যদি ইংরেজিতে কমফোর্টেবল হয় ইংরেজিতে শিখবেন, দেন তারপরে আপনার ওইভাবে চিন্তা করতে পারবেন। তো এখন শিখবেন কিভাবে? শেখার নিয়ম হচ্ছে দুইটা, হয় বাংলা থেকে ডয়েচ অথবা ডয়েচ থেকে বাংলা, আপনার যেভাবে মনে থাকে আর কি, ঠিক আছে? তবে আপনারা চর্চা করতে করতে এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে, তেমন কঠিন কিছু না। এখন এখানে তো অনেক কিছু আছে, এত কিছু শেখা লাগবে না, নিচে এগুলো আপাতত স্কিপ করবেন, আপনারা শিখবেন শুধু এগুলা মেইন ভার্ব। যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন সাইগেন, সাইগেন, সাইগেন মানে হচ্ছে কি টু শো, দেখানো। ফর এক্সাম্পল এই যে এখানে হাত দিয়ে দেখাচ্ছে, তাহলে সাইগেন মানে টু শো, দেখানো। ফাঙ্গেন, ফাঙ্গেন মানে হচ্ছে টু ক্যাচ, ধরা, এই যে বলটা ধরার চেষ্টা করছে। ভেয়ারফেন, ভেয়ারফেন মানে টু থ্রো, নিক্ষেপ করা, এই যে ছেলেটা নিক্ষেপ করছে আর ও ধরছে। তারপর হচ্ছে ভার্টেন, ভার্টেন মানে হচ্ছে টু ওয়েট, অপেক্ষা করা, এই যে এই লোকটা অপেক্ষা করছে এখানে। আপনাদের এখান থেকে আরো কিছু শেখা লাগছে না, আপাতত জাস্ট এটা আর বাংলা মিনিং অথবা ইংলিশ মিনিংটা। ভে টুন, এখানে কিছু ভার্ব আছে সেপারেবল ভার্ব বলে, যেমন এটা একটা, এগুলো যখন কনজুগেশন দেখবেন আলাদা হয়ে যাচ্ছে, মানে ভে এটা শেষে চলে যাচ্ছে, টুনটা বসে যাচ্ছে সেকেন্ড পজিশনে। এটা কেন? ওই যে আমার 10 ভারে ভেয়ারবেন নামক একটা টপিক আছে, যেটা হয়তো ইতিমধ্যে অনেকে ইউটিউবে দেখেছেন, ওই টপিকের মধ্যে এই ভার্বটা পড়ে আর কি। সো চাইলে আপনার জাস্ট অর্থটা শিখে রাখেন, এটা কনজুগেশন না করলেও চলে। তারপর হচ্ছে ভ্যালেন, ভেটুন অর্থ বলি নাই, ভেটুন মানে হচ্ছে ব্যথা পাওয়া বা আঘাত পাওয়া, যেমন সে আঘাত পেয়েছে হাতে দেখাচ্ছে। তারপর হচ্ছে ভ্যালেন, ভ্যালেন মানে হচ্ছে টু চুজ, পছন্দ করা, যেমন ছেলেটা পছন্দ করছে। ফিন্ডেন, ফিন্ডেন মানে হচ্ছে খুঁজে পাওয়া, টু ফাইন্ড, খুঁজে পাওয়া। জুখেন মানে টু সার্চ, খোঁজা, এটা মানে হচ্ছে খোঁজা, এটা মানে খুঁজে পাওয়া। ফেলেন, ফেলেন মানে হচ্ছে টু মিসিং, কোনো কিছু মিসিং হওয়া, যেমন সে চশমাটা খুঁজে পাচ্ছে না, এটা মিসিং। ফেরলিরেন, ফেরলিরেন, এটা আবার ভে পড়বেন না কেউ, এটা কিন্তু ভি না, এটা ফাও। ফেরলিরেন, ফেরলিরেন মানে হচ্ছে টু লুজ, হারানো। ট্রেফেন, ট্রেফেন মানে টু মিট, সাক্ষাৎ করা। সিহেন, সিহেন মানে হচ্ছে কোনো কিছু টানা, টু পুল। শিবেন, হ্যাঁ টু পুট, কোনো কিছু কি করা, পুশ করা, বলতে পারি আমরা ঠেলা, ধাক্কা দেওয়া যেটাকে বলি, শিবেন। স্টেলেন, স্টেলেন মানে টু কিপ, রাখা, কোনো কিছু রাখা। স্টেলেন কোনো কিছু রাখা, যেমন একটা গ্লাস রাখছে টেবিলের উপর। তারপরে স্টেহেন, স্টেহেন মানে হচ্ছে দাঁড়ানো। আউফ স্টেহেন মানে হচ্ছে বসা থেকে দাঁড়ানো, স্টেহেন মানে দাঁড়ানো আছে, এই যে সে দাঁড়িয়ে আছে অলরেডি, আর আউফ স্টেহেন মানে সে বসা থেকে উঠে দাঁড়াচ্ছে। জিটসেন, জিটসেন এটা কিন্তু সিটজেন না, অ্যাকচুয়ালি এটা ঝ, অনেক সময় বলেছিলাম আমি এসটা ঝ এর মতো প্রোনাউন্সিয়েশন হয়, তেমনটা এখানে। জিটসেন, জিটসেন মানে হচ্ছে বসে থাকা। উফনেন, উফনেন মানে হচ্ছে খোলা, যেমন দরজা খুলছে এখানে। শ্লিশেন মানে হচ্ছে টু ক্লোজ, বন্ধ করা, দরজা বন্ধ করছে এখানে। আউফ স্টেহেন মানে ঘুম থেকে ওঠার ক্ষেত্রে আমরা আউফ স্টেহেনও বলতে পারি, কারণ আমরা ঘুম থেকে শুয়ে থাকি, শুয়ে থেকে দাঁড়িয়ে উঠে দাঁড়াই, ওটাকে আউফ স্টেহেন বলে। আউফ ওয়াকেন, আউফ ওয়াকেন এটার মানে হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়া। দেখেন সে ঘুমাচ্ছিল, চোখ খুলেছে, সে হাত মেলে, এভাবে আমরা অনেক সময় একটু শরীর নাড়া চালায় না, এটাকে বলে আউফ ওয়াকেন। আর এটা হচ্ছে ভেকেন, ভেকেন মানে হচ্ছে জাগ্রত করা, এই যে এই মহিলাটা এই ছেলেটাকে ডাকছে, ভেকেন। স্লাফেন, স্লাফেন মানে হচ্ছে টু স্লিপ, ঘুমানো, স্লাফেন মানে টু স্লিপ, ঘুমানো, ঠিক আছে? তাহলে এই যে বেশি পড়া দিচ্ছি না আমি, 138, 139,
140। এখানে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো কি করবেন আপনারা কনজুগেশন করবেন। ফার্স্ট কাজ হচ্ছে এই ভার্বগুলো মুখস্থ করা, অর্থ সহ মুখস্থ করবেন এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভার্ব, এগুলো প্রত্যেকটা জায়গায় ব্যবহার পাবেন এগুলার। সো এগুলো মুখস্থ করবেন এবং এগুলো কি করবেন কনজুগেশন করবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ভার্বগুলো আছে ওগুলো আমি লিস্টটা দিয়ে দিব। প্রায় 15+ মনে হয় ভার্ব আছে, মোস্ট কমন ভার্ব যেগুলো প্রাথমিকভাবে যেগুলো আমাদের প্রয়োজন হবে সেন্টেন্স মেকিং করতে গেলে, যে কোনো কিছু মেক করতে গেলে। তো ওই জিনিসগুলো আমরা ওই চার্টটাতে মোটামুটি পেয়ে যাব, প্রায় 50+ ভার্ব। আর কিছু ইরেগুলার ভার্ব আছে, কিছু চার্ট আছে, ওইটা আমি দিয়ে দেবো গ্রুপে, আপনাদের ঘোষণা গ্রুপে দিয়ে দিলে ওখান থেকে আশা করি ওটা চর্চা করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন বলেন আজকে যে টপিকটা পড়লাম আমরা সেন্টেন্স স্ট্রাকচার বা জার্স বাউ, এটার উপর কোনো কোয়েশ্চেন আছে কিনা? থাকলে হ্যান্ড রাইজ করবেন দয়া করে। ফাহাদ? আচ্ছা ভাই, আমার কোয়েশ্চেন ছিল ওই যে এসএন এর ক্ষেত্রে যে ডু এর এখানে ই এর বদলে ই হইছে, ওইটা কি মানে ধরেন অন্য কোনো শব্দের শুরুতেও যদি ই থাকে তাহলে ওইটা কি আই হয়ে যাবে? না, এটা সর্বক্ষেত্রে নয়। ইরেগুলার মানে হচ্ছে ইরেগুলার। ইরেগুলারও যদি একটা সিকোয়েন্স থাকতো তাহলে ওইটার নাম আর ইরেগুলার দিত না, তাই না? ইরেগুলার মানে কি? এক জায়গায় হচ্ছে তো আরেক জায়গায় হচ্ছে না, এক জায়গায় ওটা হচ্ছে তো আরেক জায়গায় ওটা হচ্ছে, এটাকেই বলে হচ্ছে ইরেগুলার, ব্যতিক্রম। সো এটা এক এক জায়গায় এক এক, সর্বক্ষেত্রে এটা ই হয়ে যাবে এমন না বিষয়টা। ইরেগুলার গুলো করতে করতে কনজুগেশন করতে করতে আপনাদের চলে আসবে, সমস্যা নাই। এটা আমিও সর্বপ্রথম দেখার পরে চিন্তা করছিলাম কি এটা কেমনে হবে, এখন হাজার হাজার ভার্ব জানি, তো এখন তো কোনো সমস্যা হয় না, দেখলে বুঝতে পারি কোনটা কিভাবে হচ্ছে, তাই না? হয়ে যাবে এটা প্র্যাকটিস করতে করতে। জি ভাই। রনি সাহা? ভাইয়া ইম নাক এইগুলোর ব্যবহারগুলো একটু এগুলোর ব্যবহার এখন জেনে কি করবেন আপনি? আপনি তো এখনো সেন্টেন্স স্ট্রাকচারে আছেন, আপনি অনেক কিছু শিখতে হবে এর আগে, তারপর আমরা প্রিপোজিশনে যাবো। এগুলো হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার, ওগুলো হচ্ছে পরে আরো, ঠিক আছে? ওগুলো পড়াবো, সমস্যা নেই। A1 যা যা প্রয়োজন সব আপনারা প্লেলিস্টে দেখছেন আমারই, সব আছে, সব পড়াবো। রুবাবা আমিন? ভাইয়া ছোট সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বটা মাঝখানে থাকে, বাট বড় সেন্টেন্স বানাতে গেলে ভার্বটা লাস্টে চলে যায় কেন? না না না, বড় সেন্টেন্সে ভার্বটা শেষে যায় না, এটা না, আমি অ্যাকচুয়ালি হচ্ছে ডুওলিঙ্গোতে ট্রাই করছিলাম, তো ওখানে প্রথম দিকে থেকে মাঝখানে দিল, পরে আবার আমি যখন মাঝখানে দিলাম তো ওরা ইনকারেক্ট দেখালো। না না, মানে এখানে কিছু কিছু নিয়ম আছে অ্যাকচুয়ালি। যেমন মোডাল ভার্ব ইউজ হলে ভার্ব চলে যায় শেষে, নিয়ম আছে, নিয়মের বাইরে তো না, নিয়মের মধ্যে ঘটে জিনিসটা। সাধারণ নিয়ম হচ্ছে ভার্ব সেকেন্ড পজিশনে বসবে, কিন্তু এটা ওই যে কখন কখন মোডাল ভার্ব আছে, আবার কিছু ভার্ব আছে যেগুলো বসলে ভার্ব শেষে যাবে, আবার পেয়ারফেট বা অতীতকাল করতে গেলে ভার্ব শেষে যাবে পেয়ারফেট ফর্ম হয়ে, ওগুলো অনেক নিয়ম আছে, সামনে যত যাব নিয়ম দেখবেন। আচ্ছা আচ্ছা, ওকে। ডুওলিঙ্গোতে কিছু জিনিস দেখাবে আপনাকে অ্যাডভান্স, যেটা আপনি জানেন না ওইরকম। এখন আমি তো এখানে ওরকম অ্যাডভান্স দেখাবো না, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনাকে প্রতিটা স্টেপ আপনাকে চিনিয়ে চিনিয়ে আমি উপরে নিব। আপনাকে আমি হুট করে ধরেই মোরাল ভার্ব করাবো না, আপনাকে ধরে আমি হুট করে তেনভারে ভেয়ারবেন করাবো না, আপনাকে আমি হুট করে ধরেই অতীতকাল পড়াবো না। আপনাকে আমি আপনার জন্য, আপনার লেভেলের জন্য যতটুকু প্রয়োজন ওখান থেকে ধরে ধরে আপনাকে শেখাবো আমি। ওই জন্যই মনে করেন এই জিনিসটা ইজিলি বুঝতে সুবিধা হয় আমাদের। এখন আমি যদি ফর এক্সাম্পল আপনারে একদম ধরেই যে কোনো একটা কঠিন একটা টপিক পড়াই, আপনি তো প্রথম দিনে ভেগে চলে যাবেন, বলবেন যা জার্মান ভাষা কেমনে শিখবো, এইটাই তো মাথার উপর দিয়ে। যেমন আজকে বুঝালাম, অনেকে আপনারা 90% ধরতে পারছেন, কেন? কারণ আপনাদেরকে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি জিনিসগুলো কিভাবে ঘটছে। তো এই জিনিসগুলো যখন আমি প্রত্যেকটা টপিকে এক্সপ্লেন করবো যে এটা এভাবে ঘটছে, এটা এভাবে ঘটছে, এটা এভাবে, এটা এক্সেপশন, এটা মুখস্থ করবেন, যখন আমি বলে দিব তখন আপনার আর কঠিন মনে হবে না এটা, এই জিনিসটা, ঠিক আছে? শাখাওয়াত সাইফ? জি ভাইয়া, আমি আপনার ওয়েবসাইট থেকে বইগুলো নিতে চাই আর কি, সবগুলো বই আপনার কাছ থেকে নিতে চাই, সেক্ষেত্রে কত টাকা লাগবে? ওইটা আর কেমন ওয়েবসাইটে হবে? দেওয়া আছে, দয়া করে একটু টাকা তারপরে কিভাবে করবো এগুলো আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ কিভাবে অর্ডার দিবেন এটা নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল বানানো আছে, যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে গ্রুপে শেয়ার করছি, প্রয়োজন আবার শেয়ার করব। আর কত টাকা আসে সেটা ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন, ওয়েবসাইটে ওখানে আপনারা অ্যাড টু চার্টে ক্লিক করলে ওখানে দেখবেন কোনটা কত প্রাইস, এটা ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? এই যে এখানে যেমন আমি ওয়েবসাইট ঢুকলে এটা দেখতে পাচ্ছি, এই যে
প্রথম শ্রেণী প্রত্যেকটা দাম দেওয়া আছে এখানে, প্রত্যেকটা A1 A2 B1 প্রত্যেকটা দাম দেওয়া আছে। তো এটা আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, এখানেই আছে সব। ওকে, তারপরে আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো ইয়ে হচ্ছে? আর আপনাদের ব্যাকআপ ক্লাস হিসেবে যে ফাহিম ভাইয়ের ক্লাসগুলো দেওয়া হচ্ছে ওগুলো কেমন লাগছে আপনাদের? যে ডাউট সলভিং ক্লাস, এগুলো আপনাদের কেমন লাগছে? ওইটার সম্পর্কে আপনাদের ফিডব্যাকটা কি যদি জানাতেন আর কি, কারণ আমি তো কালকেও থাকতে পারিনি, ক্লাস ছিল। ভালো ভালো হলে তো অনেক ভালো, যাক মাশাল্লাহ। ওকে, তাহলে মোটামুটি ওই ক্লাসগুলো থাকবে। ফাহিম ভাই আপনাদের ডাউট সলভিং ক্লাস, মানে প্রত্যেকটা ক্লাসের উপর মোটামুটি দেওয়ার চেষ্টা করবে। এটা হয়তো সামনে গেলে একটু কমে যাবে, কারণ সামনে আপনাদের পড়ার প্রেশার বাড়বে। আপনাদের সাধারণত বই সলভিং, নেটওয়ার্ক থেকে বই, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আপনাদেরকে তো বলেছি আপনাদের ইতিমধ্যে, আপনাদেরকে নেটওয়ার্ক বইটা পড়ানো হবে, ঠিক আছে? আপনাদেরকে নেটওয়ার্ক বইটা পড়ানো হবে, যেটা ফাহিম ভাই আপনাদেরকে পড়াবে ইনশাল্লাহ। আর আমি তো মেইন গ্রামার যেগুলো আছে আর যা যা পড়ানো আছে ওগুলো সব আমি পড়াবো। নেটওয়ার্ক নয় এই বইটা আপনাদেরকে ফাহিম ভাই পড়াবে, এখান থেকে ভোকাবগুলোও শেখাবে, আর এখান থেকে ভোকাবুলারি যে বইটা আছে এখান থেকে ভোকাবগুলো আমি শেখাবো। সো আমরা ধরে ধরে শিখাই দিচ্ছি, তারপরে যদি শিখতে না পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যর্থতা মধ্যে পড়বে আর কি। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা যাতে শিখতে পারেন এখান থেকে ইনশাল্লাহ। মুক্তা দাস, আপনি কিছু বলবেন? জি ভাই, আমার লাস্ট ক্লাসের একটা কোশ্চেন ছিল হুম সময় নিয়ে। বলেন। আহ, আপনি বলছিলেন যে আমরা গ্লাইস ইউজ করি হচ্ছে ধরেন 7টা বাজার 1 মিনিট আগে, হ্যাঁ, আর আমরা কোর্স ইউজ করি হচ্ছে 1 থেকে 4 মিনিট। তো সেক্ষেত্রে যদি 7টা বেজে 1 মিনিট হয়, আমরা কি কোর্স ইউজ করব নাকি গ্লাইস ইউজ করব? না, তখন আমরা কোর্স। আমি গ্লাইসের ক্ষেত্রে বলেছিলাম সাধারণত 1 মিনিটের নিচে হলে তখন, হ্যাঁ আর হ্যাঁ 1 মিনিট থেকে মানে 4 মিনিট হলে কোর্স। কোর্স না, ওই যে লাস্ট ক্লাসে ভাইয়ার ইয়াতে কনফিউশন ছিল আর কি, মানে ভাইয়া বলছিল যে 7টা বেজে যদি 1 মিনিট হয় তখনও গ্লাইস না বোর্ড বুঝতে পারছি। না না, ওইটা আমি যেটা বলেছি ওই যে, হ্যাঁ বুঝতে পারছি, আপনার নেটে অনেক প্রবলেম করছে। ধরেন 7টা জিপেন ওয়ার্ড এভাবে দিতে, তো এটা সম্পর্কে আমার একটু কনফিউজ ছিল। কোর্স হওয়ার কথা, এটা তো গ্লাইস না। গ্লাইস আমরা বলি যে প্রায় 7টা, এটা ওইটাই আমি বুঝতে পেরেছি, সমস্যা না। ওটা হচ্ছে আমার কোশ্চেন হ্যাঁ, আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি আপু। আমি যেটা বললাম আর কি, যে 1 মিনিটের নিচে যখন হচ্ছে তখন আমরা গ্লাইসটা ইউজ করবো, আর 1 মিনিট থেকে হয়ে গেলে 1 থেকে 4 মিনিট তখন আমরা কোর্স বলবো। 4 মিনিটের উপর গেলে আমরা যেটা আছে ওইটা বলবো, সময় যেটা নির্দিষ্ট থাকে, ঠিক আছে? হ্যাঁ, আমি কোয়েশ্চেন আপনার শুনতে পেরেছি আপু। রুবাবা আমিন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে 24 আওয়ার্স বা অফিসিয়াল টাইমের ক্ষেত্রে যখন আমরা মানে টাইমটা বলি তখন আমরা বুঝতে পারি সেটা এম নাকি পিএম, বা যখন ইনঅফিসিয়াল টাইম আনঅফিসিয়াল টাইম যখন হয় তখন সেটা এম না পিএম সেটা বলার জন্য আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম। ভাই বলছিল লাস্টে মর্গান বা যেটা বলতে হয় সেটা, বাট ওটা ছাড়া আর কোনো না উপায় না নেই না না, মানে মর্গেন না লাগালেও চলে। দেখেন আপু, খেয়াল করেন, আনঅফিসিয়াল সময় যখন আমরা বলবো, হ্যাঁ, আনঅফিসিয়াল সময়গুলো আমরা কিভাবে বলছি বলেন তো, খেয়াল করেন তো কিভাবে বলছি আমরা। যদি বরাবর ফর এক্সাম্পল ঘড়ির কাটাই হয়, সেক্ষেত্রে আমরা ওই যে আমাদের দিনের সময় যেগুলো আছে না, আমরা উল্লেখ করে দিতে পারি, যেমন নাখমিটাক, ফরমিটাক, এভাবে উল্লেখ করে দিতে পারি। সাধারণত রাত 1টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত নো কনফিউশন। এটা অফিসিয়াল সময়ের ক্ষেত্রেও সেম থাকে সংখ্যাটা, আনঅফিসিয়াল ক্ষেত্রেও সেম থাকে। কিন্তু যখন 12টার পর থেকে টাইম যায়, সময় যায়, তখন দেখেন 13টা, অফিসিয়ালে হয় 13টা, আর আনঅফিসিয়ালে আবার 1টা হয়। তো ওই সময়টাতে আমরা ওই যে নাখমিটাক, মিকটাক এগুলো উল্লেখ করে দিতে পারি, তাহলে বোঝা যাবে আমাদের, ঠিক আছে? সমস্যা নেই। নোরা আপু কিছু বলবেন? এখানে ওই যে আউফ স্টেহেন, বসা থেকে ওঠা, এটাকে একটু কনজুগেশন করে দেখাবেন? এটা কনজুগেশন করলে আলাদা হয়ে যাবে। আমি বলেছি এগুলো হচ্ছে, এগুলোকে তেনভারে ভেয়ারবেন বা সেপারেবল ভার্ব বলে। এগুলো আপাতত আপনাদের কনজুগেশন প্রয়োজন না, যেগুলো সেপারেবল মানে দেখছেন কনজুগেশন করতে গেলে আলাদা হয়ে যাচ্ছে,
ওগুলো আপাতত হুম কনজুগেশন না জানলেও হয় আপনাদের। ওগুলো আমি যখন 10 বারে ভেরিয়েবল পড়াবো ওই ক্লাসটাতে তখন দেখাবো এগুলা। এগুলা কিভাবে কনজুগেশন হয়। এগুলোও সিম্পল জিনিস। ঠিক আছে? সিম্পল এমন কঠিন কিছু না। সো আপনারা হচ্ছে জাস্ট মেইন যেগুলো আছে, যেগুলো কনজুগেশন দেখবেন আলাদা হচ্ছে না, ওগুলাই করে যাবেন। ঠিক আছে। জাহিদ হাসান, জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে প্রতিদিন কতটুক করে ভার্ব মুখস্থ করে রাখা উচিত বা একটা কনসিস্টেন্সি বজায় থাকতে পারে? আপাতত আমি এখান থেকে যা পড়াবো, ফাহিম ভাই যা পড়াবে বই থেকে ওগুলোই শিখবেন। এর বাহিরে আপাতত না শিখলেও চলে। যখন আচ্ছা আচ্ছা শেখার ভাইয়া। প্রয়োজন হবে আমি বিভিন্ন স্লাইড আছে, পিডিএফ আছে, ওগুলো দিব। তখন বলবো এখান থেকে এই দিন এতটুকু এতটুকু শিখে আইসেন। ওগুলো আমি পড়া দিব, আপনাদেরকে কিছু বলা লাগবে না। আমি জি পড়া দিই ভাইয়া, এখানে ক্লাসে। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। হুম। জি ভাইয়া, ওইটা হচ্ছে যে কিছু কিছু ভার্বের আগে দেখা যায় যে ডার ডি ডাস ও এরকম ও দেওয়া থাকে, ওইটা ওইটা ভার্ব না, ওটা একটা নোমেন বলে, নাউন বলে। ওই ক্লাসে এখনো আসে নাই। নেক্সট ক্লাসে আমরা ওইটা পড়বো। আসলে তখন ঠিক বুঝিয়ে আছে দিব, এটা সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নিগার সুলতানা লিজা, ভাইয়া, আমার একটা কোশ্চেন, যে কোশ্চেন না আসলে আমি বলতে চাই আমার অপিনিয়ন। ক্লাসগুলো ভাইয়া আপনি নেওয়ার ট্রাই করবেন। ম্যাক্সিমাম ভাইয়া শুধু প্র্যাকটিস করাবে, এটা আমাদের জন্য ভালো হবে না না, উনি বুঝছেন? প্র্যাকটিস ক্লাস, মেইন ক্লাসগুলো তো আমি নিব সব আপনাদের। এ ভাইয়া ওয়ানের নেচুরাল করবেন না, প্র্যাকটিস করাবে ভাইয়া পুরাটাই। না 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 এটা ভাইয়া কি আপনি পুরোটাও পারবেন প্র্যাকটিস না? করাবে না। না না, আমি তো বই পড়াই না। আমি কোর্সে বই পড়াই না তো আপু। আমি আচ্ছা এ আচ্ছা ওয়ানের ক্ষেত্রে বই পড়াই না, কারণ দেখেন এ ওয়ানে গ্রামার অনেক বেশি। আপনারা এ টু বি ওয়ান করলে বুঝবেন এ টু বি ওয়ানে গ্রামার নাই, কিন্তু এ ওয়ানে অনেক গ্রামার। প্রত্যেকটা ইয়াতেই একটা 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 গ্রামার। সো আপনাদেরকে যদি আমি গ্রামার এবং বই দুইটাই সলভ করাতে যাই, অন্তত 4 থেকে 5 মাস লাগবে। নিম্নে 4 থেকে 5 মাস লাগবে। তো সপ্তাহে ৩ টা করে ক্লাস। ৩ টা ক্লাসের উপর দেওয়া পসিবল না আমার সপ্তাহে। কারণ আমার অনেকগুলো ব্যাচ। ঠিক আছে? ওই কারণে আমার যেটা হয় মেইন ইয়েগুলো দেখাই। কারণ বুক সলভিং এর যে বিষয়টা ওটা হচ্ছে আমার ইতিমধ্যে ইউটিউবে আপনার যেমন ৬ টা ৪ টা ক্যাপিটাল ইয়ে করা আছে স্পেকট্রামের। ঠিক আছে? সো ওইজন্য দেখা যায় কি আ প্রত্যেকটা ব্যাচেই আমার আগেরও প্রত্যেকটা ব্যাচে টুকটাক আমি জাস্ট হালকা এটা একটু দেখাই দিলাম। এটা হচ্ছে এভাবে ক্লাস করে আসবেন। বাট আপনাদের জন্য স্পেশালি আমি উনারে ইয়ে করছি যে উনি আপনাদেরকে এই জিনিসগুলো টুকটাক দেখাই দিবে। আগের ব্যাচগুলোতে দেখানো হইতো না টোটালি। জাস্ট একটু আধটুকু। আগের ক্লাসও সেম আরেকজন ভাইয়া ছিল, সৌরভ ভাই। উনি এই জিনিসগুলো দেখাই দিত টুকটাক ওনাদেরকেও। ঠিক আছে? উনার ভালো ফিডব্যাকই পেয়েছে ওখান থেকে। হ্যাঁ ভাইয়া, ক্লাস তো ওনার ভালো, কিন্তু ভাই কাল একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এই যে কোর্স আর গ্লাইস, আপু যে বললো যে 1 মিনিটে চলে গেলে সেটা তো গ্লাইসের মধ্যে পড়বে, হ্যাঁ, কিন্তু সমস্যা নেই। ওই কনফিউশন যেগুলো থাকে ওগুলো পরবর্তীতে আমারে জিজ্ঞেস করে নিবেন। আমি সলভ করে দিব এটা। সমস্যা নাই। ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। danke schön. তন্নি আপু? ভাইয়া ভাইয়া বলছিল গ্লাসের কথা যে 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে গ্লাস, আর হ্যাঁ, হ্যাঁ, 1 হ্যাঁ। থেকে 4 মিনিট সেটা হচ্ছে কোড। বলছি গত ক্লাসে ফাহিম ভাইয়া বলছিল যে 0 থেকে 60 সেকেন্ডের ভিতরটা সেটা গ্লাস ধরা হবে। হ্যাঁ, ওইটা আরকি। গ্লাস মানে বলে ১ 0 থেকে 60 মিনিটের মধ্যে ১ মিনিটের মধ্যে হলে সেটা কি? গ্লাইস। ১ থেকে ৪ মিনিট হলে কোর্স। হ্যাঁ আবার ৪ মিনিটের উপর গেলে সেটা ওটা নির্দিষ্ট সংখ্যাটা বলবো আমরা। ৫, ৬, ৭ এভাবে। ঠিক আছে? জি। ওকে, danke schön. আর কেউ আছে? এনি কোয়েশ্চেন? কারণ আজকে আপনাদের পড়া যেটা দিছি সেটা হচ্ছে, পড়াটা আমি আরেকবার বুঝাই দিই। সেটা হচ্ছে এখানে যে ৩ পেজ ৩৮, ৩৮, ৩৯, ৪০। ঠিক আছে? এই ৩ পেজ হচ্ছে আপনাদের কি পড়া? এটা হচ্ছে আপনাদের এখানে ভার্ব কনজুগেশন করবেন এগুলা এবং অর্থ শিখবেন। আরেকটা পিডিএফ দিব সেখানে ৫০ মোস্ট কমন ভার্ব আছে। ওখান থেকে সেম কাজ আপনারা ওটা কনজুগেট করবেন। ওই যে ৩টা ফর্ম কনজুগেট, ডু, এস এবং ইয়ার করবেন। অ্যান্ড ওই যে কনজুগেশন যেটা আছে, হ্যাঁ, ওই ভার্বগুলো আরেকটা হচ্ছে ইরেগুলার ভার্বের কিছু ইয়ে আছে, ওইটা আমি দিয়ে দিব। ওইটা পিডিএফই দিয়ে দিব মূলত। ওই পিডিএফগুলো থেকে ইয়ে করবেন। আমি ফাইন ব্যাকে বলি ওই জিনিসগুলো থেকে টুকটাক আপনাদেরকে আবার এগুলো কি একটু চর্চা করাইতে আগামীকালকে। আর আপনাদের বই এই যে ভিল বর্তার বই, এটা আমার পিডিএফ আমি দিয়ে দিব আপাতত। যারা বই অর্ডার করেন না, বই অর্ডার করবেন, সমস্যা নেই। পরবর্তীতে অনেকে অপেক্ষায় আছে বই অর্ডারের জন্য। এই বইটা আপাতত পিডিএফ দিয়ে দিব আমি গ্রুপে। সো এখান থেকে পিডিএফ থেকে পড়তে পারবেন। ঠিক আছে?
আর নেটওয়ার্কটা যখন থেকে হবে নেটওয়ার্ক পিডিএফটা তখন দিব, তখন থেকে আপনার নেটওয়ার্কটাও পড়বেন, সমস্যা নেই। টুকটাক কীভাবে কী করবেন না করবেন দেখাই দিব। আর গ্রুপের বিষয়টা আপনারা একটু নিজেরা দেখেন কেমনে গ্রুপ খোলা যায়। যারা আগ্রহী ইতিমধ্যে বলেছি আমি, তারা গ্রুপ খুলে আপনারা একে অপরের সাথে কমিউনিকেট করে গ্রুপ স্টাডিটা শুরু করে দেন দয়া করে। ঠিক আছে, 4-5 জন মিলে গ্রুপ করে আপনারা প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা গ্রুপে সময় দেন, একে অপরকে সময় দিয়ে। আর একে অপর না আসলে আপনারা করবেন, আসার জন্য অনুরোধ করবেন, আসেন একসাথে পড়াশোনা করি। একটা বিষয় কি, আপনি চর্চা করবেন। আপনি যদি চর্চা না করেন এটা গোলায় ফেলবেন, খেয়ে ফেলবেন। আপনি চর্চা না রাখলে, সাপোজ আজকে 1 দিন পড়ছেন, আগামী 5 দিন আর পড়েন নাই আপনি, তাহলে এই 1 দিন যা পড়ছেন ওগুলো সব খেয়ে ফেলবেন। ওইটা আবার আপনাকে নতুন করে পড়া লাগবে। ওই জন্য আপনারা যেটা করবেন, রেগুলার চর্চা করবেন। একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, বেশি না, রেগুলার 2 ঘন্টাও যদি আপনি সময় দেন না, A1 কোনো কিছু না। A1 কোনো একদমই ইজি, এটা A1টা একদমই সহজ। আর পরবর্তী স্টেপগুলো যাইতে পারবেন যদি A1টা ভালো করে কমপ্লিট করতে পারেন, তাহলে পরবর্তী ধাপগুলো আপনার জন্য সহজ হবে। যদি A1 এ ফাঁকিঝুঁকি করেন, তাহলে যদি এটা চিন্তা করেন A2 তে যে কভার করব, তাহলে আপনি সাঁতরাবেন শুধু। আপনি কুল কিনারা খুঁজে পাবেন না সাগরের কোনো, শুধু সাঁতরাবেন, সাঁতরাতে হরান হয়ে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন। একটা সময় শেখা ছেড়ে দিবেন একদম টোটালি। ঠিক আছে, এই যাত্রায় অনেক পরিমাণে স্টুডেন্ট ঝরে যায়। যেমন আপনাদের এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। যেমন আপনাদের ক্লাস পার্টিসিপেন্ট যেটা দেখছেন, এটা আগামী 1 মাস পর আরো কমবে, আগামী 2 মাস পর আরো কমে যাবে। এক্সাম প্রিপারেশনের সময় 25 জন 30 জন, এর বেশি স্টুডেন্ট আপনারা পাবেন না, দেখবেন কমে যাবে, কমতে, কারণ সবাই মোটিভটা ধরে রাখতে পারে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এই জায়গায়। যারা ধরে রাখতে পারে তারা কিন্তু অনেক ভালো করতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন। আমি যা বলছি এটা যদি ফলো করতে পারেন, তাহলে ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখতে পারেন মেহরাব ভাইয়ের উপর যে আপনারা সাকসেসফুলি A1টা কমপ্লিট করতে পারবেন এবং গোয়েতে পরীক্ষা দিলে ইনশাল্লাহ ভালো মার্কস তুলতে পারবেন। কারণ ইতিমধ্যে আমার অনেক স্টুডেন্ট গোয়েতে পরীক্ষা দিয়ে পাশ করে বের হয়েছে। সামনে ইনশাল্লাহ কিছু স্টুডেন্ট B1 এর প্রিপারেশন শুরু হচ্ছে, B1 পড়াবো, A2 করতেছে, A2 পরীক্ষা দিবে, তারাও ইনশাল্লাহ সফলতার সাথে পরীক্ষা দিয়ে আসবে সেখান থেকে। কারণ তাদেরকে আমি অনেক আগ থেকেই চিনি, তারা অনেক মেহনত করতেছে, অনেকে স্ট্রাগল করছে এটার পিছনে। আমি নিজেও শিখেছি, অনেক স্ট্রাগল করছি, এখনো পর্যন্ত আমি পড়ছি এটার পিছনে। এটা নিয়ে এখনো পর্যন্ত চিন্তাধারা করি। আমি যাই করি না কেন, ডয়েটস আমার বলতে পারেন দৈনন্দিন নিত্যদিনের কাজ এটা। যে জার্মানি একটা শব্দ শেখা, একটা শব্দ নিয়ে গবেষণা করা, অথবা ক্লাস করাই, নতুন একটা কিছু শেখানো, এটা আমার নিত্যদিনের কাজ এখন। তো ওই চর্চার মধ্যে নিজেকে ডুবাই রাখেন, দেখবেন একটা সময় ডয়েটস কেমনে যে আপনার শেখা হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না, কেমনে যে আপনার শেখা হয়ে গেছে। সো এই জিনিসটা ফলো করবেন ইনশাল্লাহ, আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন। ওকে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। আমি ক্লাস রেকর্ডটা অফ করে দিচ্ছি।